স্ক্রিন দেখতে পাচ্ছ তো? Yes, হুম, আচ্ছা, চল। আচ্ছা, আমরা আগের দিনে খুব সামান্য জিনিসই করেছি। সেটা আমরা প্রথমে লিখে দিচ্ছি যে হোয়াট উই হ্যাভ ডিসকাস সো ফার। আমরা ডিসকভারি অফ ফান্ডামেন্টাল পার্টিকেলস মানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, হ্যাঁ, এই পার্টিকেল গুলো ডিসকভারি এবং তাদের প্রপার্টিজ নিয়ে কিছু কথাবার্তা বলেছি। যখন আমি দেখে নিলাম যে তোমার কোন একটা পার্টিকুলার অ্যাটমের ক্ষেত্রে নেগেটিভলি চার্জ ইলেকট্রন আছে, পজিটিভলি চার্জ প্রোটন আছে, আর মাসটাকে ব্যালেন্স করার জন্য নিউট্রাল নিউট্রন আছে যার মাসটা প্রোটনের খুব কাছাকাছি, তো চার্জটা জিরো। তারপর যে প্রশ্নটা এলো সেই প্রশ্নটা হচ্ছে যে এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন তারা একটা অ্যাটমের মধ্যে কেমন করে সাজানো আছে। এই কেমন করে সাজানো আছে সেটাই হচ্ছে তোমার অ্যাটমিক স্ট্রাকচার। এই অ্যাটমিক স্ট্রাকচারের দুটো মডেল নিয়ে আমরা আলোচনা করেছিলাম। একটা হচ্ছে থমসন অ্যাটমিক মডেল, যেটা ওয়াটারমেলন মডেল বা পাম পুডিং মডেল। সেই থমসন অ্যাটমিক মডেলের যে ডিফেক্টগুলো বা লিমিটেশনগুলো সেগুলো আমরা উল্লেখ করেছিলাম। তারপর চলে এসেছিল রাদারফোর্ড আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট এবং সেখান থেকে রাদারফোর্ড মডেল, এটা আমরা আলোচনা করেছিলাম। তাই রাদারফোর্ড যে আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট সেটা সবাইকে জানতে হবে, তার কারণটা হচ্ছে যে এই এক্সপেরিমেন্টেই প্রথম নিউক্লিয়াসের কনসেপ্টটা এলো। হ্যাঁ, যে তোমার একটা অ্যাটমের মধ্যে একটা ছোট্ট জায়গা আছে, যে জায়গায় হচ্ছে পজিটিভলি চার্জ নিউক্লিয়াসটা আছে, তার বাইরে ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছে, এই যে মডেলটা, সেটাকে বলছি রাদারফোর্ড মডেল। রাদারফোর্ড মডেলের মেজর দুটো লিমিটেশনের কথা এখানে বলা হয়েছিল। একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল স্পেক্ট্রা, একটা লাইন স্পেক্ট্রা, কিন্তু রাদারফোর্ড মডেল অনুযায়ী সেটা কন্টিনিউয়াস স্পেক্ট্রা হওয়ার কথা। আরো ইম্পর্টেন্ট হচ্ছে যে অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, যখন কোনো একটা চার্জ পার্টিকেল, সে ইলেকট্রন, সে নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে, সে অ্যাকচুয়ালি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছাড়তে, অর্থাৎ এনার্জিটা কমে যাচ্ছে। আর এনার্জিটা কিন্তু কমে গেলে তাহলে কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন কমবে, এবং সেই মতো করে একটা স্পাইরাল মোশন নিয়ে 10⁻⁸ সেকেন্ড সময়ের মধ্যে নিউক্লিয়াসে গিয়ে পড়বে। সেখানে তোমার অ্যাটমিক মডেলটা তোমার কোলাপস করে যাবে। সেই রাদারফোর্ড মডেলে তুমি ডিফেক্ট তুমি দেখেছিলে। এবং তার সঙ্গে সঙ্গে সাম এক্সপেরিমেন্টাল অবজারভেশন রিলেটিভ টু অ্যাটমিক স্পেক্ট্রা, সেটাও আমরা আলোচনা করেছিলাম। যে অ্যাটমিক স্পেক্ট্রা একদম ধরো মূলত সেই টেনভিল থেকে শুরু করে, হ্যাঁ, মূলত বামারের জায়গা থেকে অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট জিনিসটা শুরু হচ্ছে। 1885 সালে বিজ্ঞানী বামার, তিনি হাইড্রোজেন অ্যাটমের লাইন স্পেক্ট্রাটা এক্সপেরিমেন্টাল প্রথমে দেখেছিলেন ভিজিবল রিজিয়ানে। হ্যাঁ, তো সেখান থেকে কিছু জিনিস করা, বামার ইকুয়েশন, বামার রিডবার্গ ইকুয়েশন, রিজ কম্বিনেশন প্রিন্সিপাল ইত্যাদি ইত্যাদি আর কি, কিছু এক্সপেরিমেন্টাল অবজারভেশনের কথা তোমার বলা হয়েছে। তাহলে এইটা ছিল হচ্ছে বোর থিওরির ঠিক আগের জায়গাটা। এবং এই রাদারফোর্ডের যে মডেল সেটা 1911 সালে, তাহলে 1911 সাল পর্যন্ত, বা বোর থিওরিটা হবে 1913 সালে। তো 1913 সালের আগে তোমার কি স্ট্যাটাসটা ছিল সেইটা আমরা মূলত আলোচনা করি। যে পরে আমি সামারাইজ করে দিচ্ছি যে স্ট্যাটাস অ্যাট মানে বিফোর 1913, সেটা আমরা একটু পরে আলোচনা করব। আচ্ছা, আজকে আমি যে জিনিসটা মূলত আলোচনা করতে চাইছি, হোয়াট উই ওয়ান্ট টু ডিসকাস টুডে, সেটা হচ্ছে বোর থিওরি ফর হাইড্রোজেন অ্যাটম আর হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেম। এখানে ওয়ান ইলেকট্রন সিস্টেম মানে মূলত আমি ওয়ান ইলেকট্রন আয়ন্স এর কথা বলছি আর কি। সেইটাকে নিয়ে অ্যাকচুয়ালি আমাদের আলোচনাটা স্টার্ট হবে আর কি। মানে আজকে টোটাল আলোচনাটি হবে বোর থিওরি এবং সেই রিলেটেড কথাবার্তা। দেখো, বোর থিওরি 1913 সালে, 1913 সালের আগে স্ট্যাটাস অফ দ্য অ্যাটমিক স্ট্রাকচার সেটা একটুখানি বলে দিতে চাইছি। মানে 1913 সালের আগে পর্যন্ত অ্যাটম বা অ্যাটমিক স্ট্রাকচার সম্বন্ধে কতটা মানুষের জানা ছিল। আচ্ছা, অ্যাটমটা স্টেবল এটা জানা গেছে, কারণ ডাল্টনের যে অ্যাটমিক থিওরি, বা আরো পরবর্তীকালে যে একটা ধরো পার্টিকুলারলি ইনার গ্যাস যদি তুমি কনসিডার করো, হিলিয়াম, নিয়ন, হ্যাঁ, এরা যে একটা অ্যাটম এবং সেটাকে যে আইসোলেটেড অবস্থায় পাওয়া যায়, এইটা ক্লিয়ারলি ইন্ডিকেট করছে যে অ্যাটমটা অ্যাকচুয়ালি তোমার স্টেবল। হ্যাঁ, অ্যাটম সাডেনলি রিয়াক্ট করে, অ্যাটম রিয়াক্ট করে মলিকুল তৈরি করে, কিন্তু তার জন্য তাদেরকে একটা ক্লোজার প্রক্সিমিটিতে আসতে হয়। কিন্তু গ্যাস ফেজে যদি তুমি দেখো, বা পার্টিকুলার ইনার্ট গ্যাসগুলো যদি দেখো যারা ইউজুয়ালি রিয়াক্ট করে না, তাদেরকে যে আইসোলেটেড অবস্থায় পাওয়া যায়, এটা একটা ইন্ডিকেশন যে অ্যাটম অ্যাকচুয়ালি তোমার স্টেবল। আর অ্যাটম ইজ ইলেকট্রিক্যালি নিউট্রাল। তো দুটো
ইলেকট্রনের মধ্য দিয়ে তুমি যদি অ্যাটমিক বিমকে পাঠাও তাহলে কোন একটা পার্টিকুলার ইলেকট্রনের দিকে তার কোনো প্রেফারেন্সিয়াল মুভমেন্ট হচ্ছে না। কোন একটা পার্টিকুলার ইলেকট্রনের দিকে তার যে একটা প্রেফারেন্সিয়াল মুভমেন্ট হচ্ছে না সেইটা ইন্ডিকেট করছে অ্যাটমটা তোমার নিউট্রাল। সেটা তোমার জানা ছিল। আর অ্যাটমিক স্পেক্ট্রা যেটা লাইন স্পেক্ট্রা এবং সেই সংক্রান্ত বামার ইকুয়েশন, রিডবার্গ ইকুয়েশন, রিজ কম্বিনেশন প্রিন্সিপাল এগুলো আমি আলোচনা করেছি। বামার ইকুয়েশন, রিডবার্গ ইকুয়েশন, রিজ কম্বিনেশন প্রিন্সিপাল এগুলো ওই যে অ্যাটমিক স্পেক্ট্রা যে লাইন স্পেক্ট্রা সেটাই অ্যাকচুয়ালি ঠিক করে। আচ্ছা, দাঁড়াও এক সেকেন্ড। আচ্ছা আচ্ছা, তারপরে যেটা রাদারফোর্ডে যে আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট সেখান থেকে ভীষণ ইম্পর্টেন্ট কিছু জিনিস দেখা গেল। সেটা হচ্ছে অ্যাটম হ্যাজ এ পজিটিভলি চার্জ নিউক্লিয়াস অ্যান্ড নেগেটিভলি চার্জ ইলেকট্রন। এটা আমরা দেখেছি যে অ্যাটমের মধ্যে পজিটিভলি চার্জ নিউক্লিয়াস আছে যেটা টোটাল অ্যাটমের একটা ছোট্ট জায়গা জুড়ে আছে, আর নেগেটিভলি চার্জ ইলেকট্রন আছে টোটাল অ্যাটমের ম্যাক্সিমাম জায়গাটাই বেসিক্যালি ফাঁকা। তার মধ্যে খুব ছোট্ট একটা জায়গা আছে যে জায়গায় হয়ে পজিটিভ চার্জ নিউক্লিয়াসটা আছে, সেটা প্রচন্ড ডেন্স। সেটা আমরা আলোচনা করেছিলাম। আচ্ছা, এবারে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে এই যে একই অ্যাটমিক সিস্টেমের মধ্যে যদি তোমার পজিটিভলি চার্জ নিউক্লিয়াস এবং নেগেটিভলি চার্জ ইলেকট্রনস থাকে তাহলে কুলম্বস ল অনুযায়ী কি হওয়া উচিত? উচিত হচ্ছে তাদের মধ্যে দূরত্বটা যত যত শর্ট হবে, যত কম হবে, তাদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্সটা তত বেশি। তুমি জানো এসআই সিস্টেম, এসআই ইউনিটে কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্স হচ্ছে জেড স্কোয়ার বাই 4πε0 r স্কোয়ার। এইটা যত তারা কাছাকাছি আসবে, হ্যাঁ, তাদের মধ্যে অ্যাট্রাকশনটা বেশি হবে, তত স্টেবিলিটি দেবে। তাহলে তো ইলেকট্রনটা নিউক্লিয়াসের ঘাড়ে গিয়ে পড়ে যাবে, তাহলে অ্যাটমিক স্ট্রাকচারটা কোলাপস করে যাবে। সেইটা আটকানোর জন্য যেটা হলো সেটা এই কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্সটা একটা সেন্ট্রিফিউগাল ফোর্স দিয়ে ব্যালেন্স হতে হবে, অর্থাৎ এম ভি স্কোয়ার বাই আরটা জেড স্কোয়ার বাই 4πε0 r স্কোয়ার হবে। এটা কিছুটা তোমার সোলার সিস্টেমের মতো বা কেবলাস অরবিটের মতো। সূর্যকে কেন্দ্রে রেখে পৃথিবী যখন ঘুরছে বা অন্যান্য প্ল্যানেটগুলো যখন ঘুরছে তখন তাদের মধ্যে একটা গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকটিভ ফোর্স আছে। সেই গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকটিভ ফোর্সটাকে ব্যালেন্স করতে গেলে এই সূর্যকে কেন্দ্র করে পৃথিবীকে ঘুরতে হবে, যাতে করে কেন্দ্র বহির্মুখে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স থাকবে। এই সেন্ট্রিফিউগাল ফোর্স আর গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকটিভ ফোর্স তারা একে অপরকে ব্যালেন্স করবে। এই পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে সেন্ট্রিফিউগাল ফোর্সটা কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্সকে তোমার ব্যালেন্স করবে। সেটাও তোমার জানা আছে এবং রাদারফোর্ড মডেলই সেটা জানা আছে। হ্যাঁ, এবং সেটা খুব ক্লাসিক্যালি ফোর্স ব্যালেন্সের গল্প। এটার সঙ্গে কোনো বিশাল কিছু জুড়ে আছে সেরকম নয়। আর একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যে অ্যাটম একটা সেন্ট্রাল ফোর্স প্রবলেম এবং তার জন্য অ্যাঙ্গুলার মোমেন্টামটা একটা কনস্ট্যান্ট অফ মোশন। মানে অ্যাটমটা একটা সেন্ট্রাল ফোর্স প্রবলেম যার জন্য অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনস্ট্যান্ট অফ মোশন হয়। তো আমরা এই জায়গাটা অ্যাকচুয়ালি একটু এমফ্যাসিস দেব। তুমি খেয়াল করে দেখো, বোর্ড থিওরি তোমরা ক্লাস 11-এ পড়েছো। বোর্ড থিওরিতে কিন্তু এরকম বলা হতো যে তোমার, তুমি একটুখানি খেয়াল করলে মনে করতে পারবে যে বোর্ড থিওরিতে বলা হচ্ছে যে মানে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কত করে নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনটা ঘুরছে, যেখানে ঘুরলে নাকি তার অ্যাঙ্গুলার মোমেন্টামটা h/2π ইন্টিগ্রাল মাল্টিপল হয়। তাহলে প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই চলে আসছে, সেটা হচ্ছে এই যে কেন অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে টার্গেট করতে হলো। অন্যান্য সিস্টেম যখন কনসিডার করো প্রত্যেক ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে টার্গেট করে না। হ্যাঁ, তাহলে এই যে অ্যাটমিক লাইন স্পেক্ট্রা পাওয়া গেছে তার জন্য এনার্জিটা ডিসক্রিট বা কোয়ান্টাইজ সেটা দেখানো দরকার। তার জন্য অ্যাঙ্গুলার মোমেন্টামটাকেই বোর কেন হঠাৎ ফোকাস করলেন? এটা একটা ভীষণ একটা মানে লাখ টাকার প্রশ্ন যে কেন অ্যাঙ্গুলার মোমেন্টামটা h/2π তার ইন্টিগ্রাল মাল্টিপল। সেইখান থেকে আমাদের গল্প স্টার্ট হচ্ছে। অর্থাৎ অ্যাঙ্গুলার মোমেন্টামই টার্গেট করতে হলো কেন? তার উত্তরটা বেসিক্যালি অ্যাটমটা অ্যাকচুয়ালি একটা সেন্ট্রাল ফোর্স প্রবলেম। অ্যাটম মানে বেসিক্যালি ওয়ান ইলেকট্রন অ্যাটম। হ্যাঁ, সেটা মানে ওয়ান ইলেকট্রন অ্যাটম মানে এখানে ওয়ান ইলেকট্রন সিস্টেম। এখানে অ্যাটম বলা ভুল হচ্ছে, যে ওয়ান ইলেকট্রন সিস্টেম হাইড্রোজেন অ্যাটম বেসিক্যালি। হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেম, সেটা বেসিক্যালি একটা সেন্ট্রাল ফোর্স প্রবলেম যার জন্য অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ এ কনস্ট্যান্ট অফ মোশন। ঠিক আছে? এটা এইটা একটুখানি ভালো করে বুঝতে হবে। ঠিক আছে? তাহলে এইটাকে বুঝে তারপর আমরা বোর্ড থিওরির ক্ষেত্রে যাব। তাহলে প্রথমে আমি সেন্ট্রাল ফোর্স প্রবলেম কাকে বলে সেইটা একটুখানি দেখে নিতে চাই। আচ্ছা, সেন্ট্রাল ফোর্স প্রবলেম বাই ডেফিনেশনটা দেখো, বলছে when a particle moves about a fixed point by a force which is a function of vector distance of the particle from the fixed point and directed towards the fixed point, then it is called a central force problem. তাহলে কি বলা হচ্ছে যে when a particle moves about a fixed point by a force which is a function of vector distance of the particle from the fixed point and directed towards the fixed point, then it is called a central force problem. তার মানে খেয়াল করো, ধরো তুমি এই আমাদের যে হাইড্রোজেন অ্যাটম প্রবলেম বা ওয়ান ইলেকট্রন সিস্টেম তুমি কনসিডার করছো। আর এখানে একটা জিনিস লিখে নি, এখানে শুধু অ্যাটম বললে জিনিসটা একটুখানি গন্ডগোল হয়ে যায়। এটা হচ্ছে
ওয়ান ইলেকট্রন অ্যাটম, ওয়ান ইলেকট্রন অ্যাটম যেটা এই যে সেন্ট্রাল ফোর্স প্রবলেম, হ্যাঁ, বা ওয়ান ইলেকট্রন সিস্টেম বললে ভালো হবে আর কি। তাহলে দেখো এখানে এই ধরো নিউক্লিয়াসকে কেন্দ্র করে তোমার ইলেকট্রনটা ঘুরছে, তার মানে কি একটা পার্টিকেল ইলেকট্রন মুভস অ্যাবাউট এ ফিক্সড পয়েন্ট হচ্ছে নিউক্লিয়াস বাই এ ফোর্স, যে ফোর্সটা হচ্ছে কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্স, হ্যাঁ, এই যে ফাংশন অফ ভেক্টর ডিস্টেন্স অফ দ্য পার্টিকেল ফ্রম দ্য ফিক্সড পয়েন্ট, মানে এই যে ফোর্সটা সেটা হচ্ছে এই 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 যে পার্টিকেল ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াসের যে দূরত্বটা, হ্যাঁ, তার যে দূরত্বটা তার ফাংশন এইটা, এবং এটা কি হচ্ছে না কেন্দ্রাভিমুখী, অর্থাৎ নিউক্লিয়াসের দিকে ডিরেক্টেড। তাহলে এই প্রবলেমটা হয়ে গেল একটা সেন্ট্রাল ফোর্স প্রবলেম। সিমিলার সিচুয়েশন হচ্ছে যখন তোমার সূর্যকে ফোকাসে রেখে আর্থ ধরো মুভ করছে একটা ইলিপ্টিক্যাল অরবিটে, তার ক্ষেত্রে আর্থ একটা পার্টিকেল যে বেসিক্যালি একটা ফিক্স পয়েন্ট সান তার অ্যাবাউটে মুভ করছে বাই এ ফোর্স, এই ফোর্সটা এখন কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্স, হ্যাঁ, এবং এই ফোর্সটা হচ্ছে ডিরেক্টেড টুয়ার্ড দিস ফিক্স পয়েন্ট। তাহলে এই ধরনের প্রবলেমগুলো তোমার হচ্ছে সেন্ট্রাল ফোর্স প্রবলেম। যেন কেবলার অরবিট একটা সেন্ট্রাল ফোর্স প্রবলেম, অ্যাটমিক অরবিট ফর ওয়ান ইলেকট্রন অ্যাটম অর আয়ন, তারা বেসিক্যালি তোমার সেন্ট্রাল ফোর্স প্রবলেম। ঠিক আছে, তাহলে সেন্ট্রাল ফোর্স প্রবলেম ডেফিনেশনটা দেখো, ডেফিনেশন থেকে এটা বলে দিচ্ছে, ডেফিনেশনের সঙ্গে কিন্তু তোমার অ্যাটমিক অরবিট বলো বা কেবলাস অরবিট বলো দারুণভাবে মিলে যাচ্ছে। হচ্ছে কি when a particle moves about a fixed point by a force which is a function of vector distance of the particle from the fixed point and directed towards the fixed point, then it is called a central force problem. ঠিক আছে, কেবলাস অরবিট, অ্যাটমিক অরবিট for one electron atom মানে হাইড্রোজেন অ্যাটম, or ions like lithium, the helium plus, lithium 2 plus, beryllium 3 plus and so on ইত্যাদি। তাহলে বুঝতে পারলে সেন্ট্রাল ফোর্স প্রবলেম কাকে বলছে, এটা পরিষ্কার। সেন্ট্রাল ফোর্স প্রবলেম কাকে বলে বুঝতে পেরেছো? আচ্ছা, এবারে সেন্ট্রাল ফোর্স প্রবলেমের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে সেন্ট্রাল ফোর্স প্রবলেমের ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টাম যে কনস্ট্যান্ট অফ মোশন। সেন্ট্রাল ফোর্স প্রবলেমের ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনস্ট্যান্ট অফ মোশন, মানে অ্যাঙ্গুলার মোমেন্টামটা সময়ের সাথে সাথে পাল্টায় না। সেইটা আমরা একটুখানি দেখতে চাই যে পরে সেন্ট্রাল ফোর্স প্রবলেম অ্যাঙ্গুলার মোমেন্টাম যে কনস্ট্যান্ট অফ মোশন। অ্যাঙ্গুলার মোমেন্টামটা কি, এলটা হচ্ছে আর ক্রস পি। এবার তুমি যদি ডিএলডিটি করো, এটা কত হবে, ডিআরডিটি ক্রস পি প্লাস আর ক্রস ডিপিডিটি, তোমার ভেক্টরের যে মানে এটা তো ক্রস প্রোডাক্ট। এবার তুমি যদি ডেরিভেটিভ করো তাহলে প্রথমে আর এর ডেরিভেটিভ হবে পিটাকে কনস্ট্যান্ট রেখে, এবার আরটাকে কনস্ট্যান্ট রেখে পি এর ডেরিভেটিভ হবে। আচ্ছা, এবারে এই যে মোমেন্টাম, যেটা মোমেন্টাম হচ্ছে মাস ইন্টু ভেলোসিটি, অর্থাৎ এম ডিআর ডিটি, আর ডিপিডিটি হচ্ছে তোমার ফোর্স। আচ্ছা, এবারে প্রথম যে টার্মটা দেখো, এম তো স্কেলার কোয়ান্টিটি, তুমি বাইরে পাঠিয়ে দাও, তাহলে ডিআরডিটি ক্রস ডিআরডিটি কিন্তু সেম ভেক্টর, তাদের ক্রস প্রোডাক্ট করলে কি সেটা জিরো হয়ে যায়, তারপরে আলটিমেটলি পড়ে থাকে কত, আর ক্রস এফ। তাহলে এই যে দেখো, এই প্রথম যে পার্টটা এম ডিআরডিটি ক্রস ডিআরডিটি, এই পার্টটা জিরো হয়ে গেল, আর পড়ে রইল আর ক্রস এফ। আর ক্রস এফ তোমার টর্ক দেয়, ডিএলডিটি তো তোমার টর্ক হয়ে গেল। আচ্ছা, আমাদের কেসে কি হচ্ছে, এই যে টর্কটা যেটা আর ক্রস এফ দেখো, সেটা যে আর এর ম্যাগনিটিউড কিন্তু এফ এর ম্যাগনিটিউড কিন্তু এদের মধ্যে অ্যাঙ্গেল যেটা সেটা হচ্ছে 180 ডিগ্রি। কারণ দেখো তুমি এখানে খেয়াল করে দেখো, এইখানে যেহেতু এরা ডিরেক্ট, মানে এখানে এই যে ফিক্স পয়েন্ট নিউক্লিয়াস এবং ইলেকট্রন, তাদের ডিস্টেন্সটা তুমি নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব আর এইভাবে ভাবছো, আর ফোর্সটা সেই লাইন বরাবরই যদি কাজ করে, তাহলে একই লাইন বরাবর যদি কাজ করে কিন্তু অপোজিট ডিরেকশনে, তখন অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি। ক্রস প্রোডাক্টের গুণফল তুমি জানো, মানে ক্রস প্রোডাক্ট আর ডট প্রোডাক্ট তুমি জানো। ক্রস প্রোডাক্ট এই ডান দিকে আমি এখানে লিখে দিয়েছি, যে ডট প্রোডাক্ট হলে হচ্ছে এবি কস থিটা, আর ক্রস প্রোডাক্ট হচ্ছে এবি সাইন থিটা এন ক্যাপ, যেখানে এন ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং দ্য রেজাল্টেন্ট ভেক্টর। তাহলে এখানে সেই একই রকম ভাবে আর এর ম্যাগনিটিউড কিন্তু এফ এর ম্যাগনিটিউড সাইন 180 ডিগ্রি কিন্তু এন ক্যাপটা হচ্ছে তোমার বেসিক্যালি একটা ইউনিট ভেক্টর, এটা যে ইউনিট ভেক্টর, এই রেজাল্টেন্ট ভেক্টরটা বরাবর আছে। আর এবারে সাইন 180 ডিগ্রি যদি জিরো হয়ে যায়, তাহলে টর্কটা বেসিক্যালি জিরো হয়ে গেল। তার মানে কি হয়ে গেল, তাহলে ডিএল ডিটিটা বেসিক্যালি তোমার জিরো হয়ে গেল। ডিএল ডিটি জিরো হয়ে গেল মানে দেখো, অ্যাঙ্গুলার মোমেন্টামটা সময়ের সাথে সাথে পাল্টালো না। ডিএল ডিটি জিরো মানে কি, সময়ের সাথে সাথে অ্যাঙ্গুলার মোমেন্টাম পাল্টাচ্ছে না। সেটাই এখানে লেখা হয়েছে যে ফর সেন্ট্রাল ফোর্স প্রবলেম অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ এ কনস্ট্যান্ট অফ মোশন, অর্থাৎ অ্যাঙ্গুলার মোমেন্টাম ডাজ নট চেঞ্জ উইথ টাইম। ঠিক আছে, তো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে অ্যাঙ্গুলার মোমেন্টামটা একটা কনস্ট্যান্ট অফ মোশন। ঠিক আছে, বোঝা গেল? মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম একটা কনস্ট্যান্ট অফ মোশন। হ্যাঁ, তাহলে হ্যাঁ, তাহলে এইটা বোঝা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা তোমাদের
ইলেভেনে পড়েছো বা তোমার গ্র্যাজুয়েশনে যখন অন্যান্য মাস্টারমশাই পড়াবেন বা তুমি বইপত্র যখন ঘাঁটবে তখন দেখবে এই পার্টিকুলার পয়েন্টটাতে একদম এমফেসিস দেওয়া হচ্ছে না যে কেন হঠাৎ করে বোর্ড সাহেব অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে টার্গেট করলো। তো অ্যাঙ্গুলার মোমেন্টাম টার্গেট করলো তার কারণটা হচ্ছে যে তুমি দেখো না মানে তোমার কোন গুণগুলোকে আমি গুরুত্ব দেব, তোমার সেই গুণগুলোকেই গুরুত্ব দেবো যেটা হচ্ছে স্থান ভেদে কাল ভেদে পাল্টায় না। আমি কি তোমার পোশাকটাকে গুরুত্ব দেবো? তাহলে তো তোমার ভোটার আইডিতে তোমার পোশাকের ছবি থাকতো, তোমার কেন আইবলের ছবি থাকছে, কেন থাম ইমপ্রেশন থাকছে, কারণ এগুলো নাকি তোমার পাল্টায় না। হ্যাঁ, তোমাকে জাস্ট চুলের ছবিটা দিলে হবে, তোমার কোঁকড়ানো চুল, সেই চুল কদিন পরে থাকবে কিনা তার তো ঠিক ঠিকানা নেই, তাই না? সেক্ষেত্রে তুমি সেই জিনিসগুলোই ইম্পর্টেন্ট যে জিনিসগুলো না এটা ওটা সেটার পরেও অ্যাকচুয়ালি পাল্টায় না। এই যে অ্যাটম একটা সেন্ট্রাল ফোর্স প্রবলেম বা তোমার হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন ওয়ান ইলেকট্রন সিস্টেম একটা সেন্ট্রাল ফোর্স প্রবলেম, যার জন্য অ্যাঙ্গুলার মোমেন্টামটা হচ্ছে সময়ের সাথে সাথে পাল্টায় না। দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে অ্যাঙ্গুলার মোমেন্টামটা সময়ের সাথে সাথে পাল্টায় না মানে হচ্ছে এই অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে টার্গেট করতে হবে, ওর মধ্যেই হচ্ছে অ্যাটমের রহস্য তোমার লুকিয়ে আছে। এইটা তোমাকে জাস্ট একটুখানি বুঝে নিতে হবে। আচ্ছা, আর একটা জিনিস একটুখানি আমি করব, সেটা হচ্ছে যে এক সেকেন্ড দাঁড়াও, মানে আমি আর একটা জিনিস একটুখানি করে দিতে চাইছি, সেটা হচ্ছে যে এক সেকেন্ড, বাহ কি হলো দেখো। এই ইলেকট্রোস্ট্যাটিক্স মানে কুলম্বস ল নিয়ে এখানে কথাবার্তা বলেছি তো। এই কুলম্বস ল তোমরা জানো, আমি জানছি মানে মানছি, হ্যাঁ, মানে আমি জানি তোমরা এইসব কুলম্বস লটা ইত্যাদি জানো আর কি। দু একটা জায়গায় একটুখানি না বলে দিলে নয়, মানে আমার একটা খিচখিচে রয়ে যাবে আর কি। হ্যাঁ, সেইটা নিয়ে একটু কথাবার্তা একটুখানি বলে নিই। সেটা হচ্ছে বেসিক অফ ইলেকট্রোস্ট্যাটিক, সেখানে এই ফান্ডামেন্টাল ল অফ ইলেকট্রোস্ট্যাটিক কি জানো? ইলেকট্রোস্ট্যাটিকের ফান্ডামেন্টাল ল কি? কি গো জানো? সেটা হচ্ছে কুলম্বস ল। তাহলে ফান্ডামেন্টাল ল অফ ইলেকট্রোস্ট্যাটিক সেটা হচ্ছে বেসিক্যালি কুলম্বস ল। আচ্ছা, কুলম্বস ল কি বলে দেখো, ধরো দুটো পয়েন্ট চার্জ তুমি কনসিডার করেছো, এটা পয়েন্ট চার্জ, এই চার্জটা ধরে নাও, আচ্ছা আমি প্লাস মাইনাস এখন কিছু দিচ্ছি না, এখন জাস্ট আরবিট্রারি দুটো চার্জ, তা অবশ্যই পয়েন্ট চার্জ আর কি। একটা চার্জ ধরে নাও Q1, একটা চার্জ ধরে নাও তোমার Q2, এদের মধ্যে দূরত্বটা ধরে নাও তোমার R। আচ্ছা, এবারে এদের মধ্যে ফোর্সটা কি হবে? ফোর্স বিটুইন টু point charges Q1 and Q2 separated by a distance R, এইটা is given by, দেখো তুমি জানো F টা proportional to Q1 Q2, এটা এক নম্বর, আর F টা proportional to 1/r স্কয়ার, এটা তোমার দু নম্বর। আচ্ছা, এবার এই দুটোকে কম্বাইন করে তুমি F টা পেয়ে গেলে কি একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট K ইন্টু Q1 Q2 বাই R স্কয়ার। তাহলে এই কেটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, এই কে এর ভ্যালুটা নিয়েই যত ঝামেলা। কেটা হচ্ছে তোমার একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট এখানে। এটা হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। আর এবারে কে এর ভ্যালুটা কত সেইটা একটুখানি তোমাকে ভালো করে বুঝতে হবে। সেইটার জন্য একটু বেসিক্যালি বলা, সেটা হচ্ছে যে দেখো অনেকগুলো কেস কনসিডার করতে হবে। প্রথমটা হচ্ছে যে হোয়েন দ্য চার্জেস আর
প্লেসড ইন ভ্যাকিউম, তখন চার্জেস গুলো ভ্যাকিউমে থাকছে, when charges are placed in vacuum। আচ্ছা প্রথমে একটা বলি, এখানে কি একটা ইলেকট্রোস্ট্যাটিকের একটা যেটা অসুবিধে, এই সিজিএস ইউনিট সিস্টেমে যে টাইপের ফর্মুলা, এসআই এ কিন্তু জিনিসটা আলাদা। তাহলে আমি প্রথমে সিজিএস বলছি, যদিও এখন এসআই ব্যবহার করতে বলে, কিন্তু পুরনো বইপত্র যখন ঘাটাঘাটি করবে তখন দেখবে অনেক কিছু সিজিএস এ করা আছে, হ্যাঁ, সেগুলো খুব ক্লাসিক বই আর কি। দেখে সিজিএস থেকে এসআই এ ইন্টার কনভার্সনটা করার সুবিধা হবে, সেখানে আমি সিজিএসটাই আগে বলছি। তাহলে হয় দ্য চার্জেস আর প্লেসড ইন ভ্যাকুয়াম, সিজিএস এ যে ফোর্সটা সেটাকে আমি F0 লিখছি, সেটা হয় কত, Q1 Q2 বাই R স্কয়ার। আর when the charges are placed in a medium, এটা মিডিয়ামের মধ্যে থাকে, তখন যে ফোর্সটা আমি ধর F দিয়ে লিখছি, সেটা হয় Q1 Q2 বাই ডি আর স্কয়ার, Q1 Q2 বাই ডি আর স্কয়ার। ঠিক আছে, তো দেখো এইটাকে যদি তুমি 1 নম্বর ইকুয়েশন বলো, এটা তুমি 2 নম্বর ইকুয়েশন বলো। এইখানে এই যে ডিটা, এই ডিটাকে তুমি এইরকম ভাবে ডিফাইন করতে পারছো, সেটা দেখো তোমার F0 বাই এফ, অর্থাৎ এটা একটা রেশিও, যখন চার্জগুলো তোমার ভ্যাকুয়ামে ছিল ডিভাইডেড বাই চার্জগুলো যখন মিডিয়ামে আছে। তাহলে ফোর্স বিটুইন টু চার্জেস Q1 and Q2 and কি বললাম, ফোর্স বিটুইন টু চার্জেস Q1 and Q2 separated by a distance r, and charges are placed in vacuum divided by force between two charges, মানে ওই একই দুটো চার্জ আর কি, চার্জেস Q1 and Q2 separated by the safe distance r, and charges are placed in a মিডিয়াম। তাহলে এই যে রেশিওটা, সেটা হচ্ছে ডি বলা হচ্ছে, এইটাকে বলা হয় তোমার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্য মিডিয়াম, ওই পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্য মিডিয়াম বলা হয় ডিটা। তাহলে দেখো সিজিএস এ তুমি যখন ফর্মুলাটাকে লিখছো Q1 Q2 বাই আর স্কয়ার, যখন চার্জগুলো ভ্যাকুয়ামে আছে, যখন তারা মিডিয়ামের মধ্যে আছে, তখন Q1 Q2 বাই ডি আর স্কয়ার। তাহলে এই ডি জিনিসটা কি, ডি জিনিসটা হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্য মিডিয়াম, এইটা। আচ্ছা পরিষ্কার দেখো, দিস ইজ এ ইউনিটলেস কোয়ান্টিটি। ইউনিটলেস কোয়ান্টিটি কেন, কারণ এটা দুটো ফোর্সের রেশিও, দুটো সমজাতীয় রাশি, তাদের রেশিও যদি সেটা ইউনিটলেস হয়ে যাবে। আর ফর ভ্যাকিউম ডিটা কিন্তু তোমার 1 হয়ে যাচ্ছে, মানে ভ্যাকুয়ামের ক্ষেত্রে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে 1 হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে যে সিজিএস ইউনিট অফ চার্জ, সেটা তোমার ইএসইউ লিখতে হয় এটা। আর সিজিএস ইউনিট অফ ডিস্টেন্স সেটা সেন্টিমিটার, আর সিজিএস ইউনিট অফ ফোর্স সেটা হচ্ছে তোমার ডাইন। তা যদি হয় তাহলে দেখো ফোর্সটা, ডাইনটাকে তুমি লিখতে পারছো ইএসইউ স্কোয়ার সেন্টিমিটার টু পাওয়ার মাইনাস। তাহলে এইটা একটু ওখানে মাথায় রাখবে যে ডাইন আর ইএসইউ স্কোয়ার সেন্টিমিটার টু পাওয়ার মাইনাস, এই দুটো কিন্তু তোমার বেসিক্যালি সমান। যেখানে চার্জগুলো যদি ইএসইউ লেখা, তাহলে ইএসইউ স্কোয়ার, নিচে হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার,
আর বাঁ দিকটা হচ্ছে তোমার ফোর্স, মানে বেসিক্যালি ডাইন। তোমার ডাইন আর ইএসি স্কোয়ার সেন্টিমিটার টু -2 সেটাকে তোমার সিনোনিম। তাহলে যেটা করলাম সেটা হচ্ছে তোমার সিজিএস, ঠিক আছে? এই যে আলোচনাটা হলো সেটা তোমার সিজিএস ইউনিটে কুলম্বস লটা কেমন দেখতে এবং সেই মতো করে যা কিছু আলোচনা করা সেখানে আমি করলাম। আচ্ছা, এবারে পুরো গল্পটা যদি এসআই কে চলে যায় তখন তাকে কিরকম করে জিনিসটা পাল্টে যাচ্ছে খেয়াল করো। এখানে সিজিএস এসআই এই ইন্টার কনভার্সনের গন্ডগোলগুলো হয়, সেখানে আমি হ্যাঁ করছি। এসআই ইউনিট সিস্টেমে তাহলে তুমি আছো। আচ্ছা, এখানে সিস্টেমটা লিখতে হয় না, এসআই ইউনিট মানে সিস্টেম ইন্টারন্যাশনাল, তো এসআই এর ফুল ফর্ম। ওখানে সিস্টেম কথাটা অলরেডি যেহেতু আছে, সেই জন্য এখানে সিজিএস সিস্টেম লিখতে হয়, এমকেএস সিস্টেম লিখতে হয়, কিন্তু এসআই লিখতে হয়। এসআই সিস্টেম আলাদা কিছু না। তাহলে এসআই ইউনিটে কি হবে? আর এসআই ইউনিটে হচ্ছে যে যদি তোমার চার্জগুলো ভ্যাকুয়ামে থাকে তাহলে করসপন্ডিং ফোর্সটা হয়। প্রথমে হচ্ছে যে হোয়েন দ্য চার্জেস আর প্লেসড ইন ভ্যাকুয়াম, তখন ফোর্সটা হয়ে যাচ্ছে Q1 Q2 বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু আর স্কোয়ার। আগে যেটা Q1 Q2 বাই আর স্কোয়ার ছিল, এখন হয়ে গেল 4 পাই এপসাইলন ইন্টু আর স্কোয়ার, যেখানে এপসাইলন 0টা সেটাকে বলা হয় অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য ভ্যাকুয়াম, অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য ভ্যাকুয়াম অফ দ্য ভ্যাকুয়াম, এটা। আচ্ছা, এর ভ্যালুটা হয় হচ্ছে তোমার 8.85417 ইন্টু 10⁻⁻12 কুলম্ব স্কোয়ার নিউটন বা মিটার টু দি পাওয়ার -2। আচ্ছা, এখানে একটা জিনিস বলে নিই। ধরো তোমার এখানে এসআই ইউনিট অফ চার্জটাকে তুমি নিচ্ছ কিসে না, কুলম্বে। ক্যাপিটাল সি দিয়ে ধরো এক্সপ্রেস করা হলো, কুলম্বে নিতে হয়। এসআই ইউনিট অফ ডিস্টেন্সটা সেটা তোমাকে নিতে হবে মিটারে। আর এসআই ইউনিট অফ ফোর্স যেটা সেটা নিতে হবে নিউটনে, এইটা। তাহলে এবার এখান থেকে তাহলে বুঝতে পারবে, দেখো যে এপসাইলন ইউনিটটা, এপসাইলন 0টা বাঁ দিকে চলে আসে, তাহলে ফোর্সটা নিচে চলে আসবে। তাই এটা হয়ে গেল কুলম্ব স্কোয়ার, নিচে হয়ে যাচ্ছে তোমার নিউটন মিটার স্কোয়ার। সেটাই লিখেছি, কুলম্ব স্কোয়ার নিউটন মিটার টু দি পাওয়ার -2। এটা হচ্ছে, এটা অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য ভ্যাকুয়াম, এটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট। 8.854187 ইন্টু 10⁻12 কুলম্ব স্কোয়ার নিউটন মিটার টু দি পাওয়ার -2, এটা। কখন না, হোয়েন দ্য চার্জেস আর প্লেসড ইন ভ্যাকুয়াম। আচ্ছা, এবারে হোয়েন দ্য চার্জেস আর প্লেসড ইন এ মিডিয়াম, তখন ফোর্সটা কি হয়ে যাবে, Q1 Q2 বাই 4 পাই এপসাইলন ইন্টু আর স্কোয়ার। এপসাইলন 0টা এপসাইলন দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে, যেখানে এপসাইলনটাকে বলা হচ্ছে অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম। আগে থেকে ভ্যাকুয়াম, এখন হচ্ছে মিডিয়াম। আছে, এবারে দেখো তুমি যদি এখন F0 বাই এফটাকে করো, হ্যাঁ, সেইটা হয়ে যাবে। আচ্ছা, তার আগে দেখো, তুমি যদি এপসাইলন বাই এপসাইলন 0টাকে করো, সেটাকে নাম দেওয়া হচ্ছে এপসাইলন আর। দিস ইজ নাথিং বাট F0 বাই এফ, এইটা। অর্থাৎ ওই একই রকম ভাবে ফোর্স বিটুইন টু চার্জেস Q1 and Q2 separated by a distance r, and the charges are placed in vacuum divided by force between the
same two charges Q1 and Q2 separated by the same distance R, and the charges are placed in a medium. এই যে রেশিওটা এপসাইলন আর, দেখো দিস ইজ নাথিং বাট ডি। তোমার সিজিএস এ ফোর্সের রেশিও আর এসআই এ ফোর্সের রেশিও গুলো তোমার একই হবে। তাহলে এই যে এপসাইলন আরটা, একে বলা হয় রিলেটিভ পারমিটিভিটি, অফ দ্য মিডিয়াম। তাহলে এপসাইলন আর আর ডি তারা বেসিক্যালি সমান, এইটা, এবং এরা হচ্ছে ইউনিটলেস কোয়ান্টিটি। তাহলে সিজিএস এবং এসআই এ তোমার একটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আসছে, এখানে অ্যাবসলিউট পারমিটিভিটি এবং রিলেটিভ পারমিটিভিটি আসছে। রিলেটিভ পারমিটিভিটি এবং ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট দুটো সমান এবং তারা হচ্ছে তোমার ইউনিটলেস। তাহলে দেখো, তুমি যদি কুলম্বস লটাকে সিজিএস এ করে এক রকমের, এসআই এ করলে এক রকমের। আচ্ছা, এবারে আমি এটা কেন বললাম যে তোমার যখন অ্যাকচুয়ালি বোর্ড থিওরি তুমি করবে, বোর্ড থিওরিতে এই জিনিসগুলোকে কাজে লাগাতে হবে। মানে বোর্ড থিওরি তুমি যখন করবে, তখন তো এই যে কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্সটা, এটা সিজিএস এ করলে এক রকমের ইকুয়েশন, এসআই এ করলে আরেক রকমের ইকুয়েশন, তাই না? আচ্ছা, এবারে দুটোর মধ্যে তফাৎটা দেখো। তফাৎটা হচ্ছে যে এই যে যখন তোমার ধরো মানে সিজিএস থেকে তুমি এসআই এ যাচ্ছ, তখন কি হচ্ছে, তুমি ভ্যাকুয়ামের কথাটাই ভাবো। সিজিএস এ যেখানে Q1 Q2 বাই আর স্কয়ার, এসআই এ এখানে কি হচ্ছে, Q1 Q2 বাই 4 পাই এপসাইলন 0 আর স্কয়ার। তার মানে একটা 1 বাই 4 পাই এপসাইলন দিয়ে এক্সট্রা একটা ভাগ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমাদের কেসে কি হবে, আমি আসছি সেটা। ইন আওয়ার কেস, যখন তোমার এই ধরো নিউক্লিয়াসটা হচ্ছে, তার চার্জ যদি প্লাস জেড ইন্টু ই হয়, এইখানে একটা ইলেকট্রন ধরো ঘুরে বেড়াচ্ছে, এটা যদি হয়, তাহলে একটা চার্জ মানে Q1টা যদি তুমি ধরো জেড ইন্টু ই, Q2টা হচ্ছে ই, এইটা তাদের মধ্যে ডিস্টেন্সটা আর, তখন ফোর্সটা সিজিএস এ, আর এর মধ্যে কোনো ইলেকট্রন নেই মানে তুমি ভ্যাকুয়াম ধরে নিচ্ছ, তাহলে সিজিএস এ যে ফোর্সটা, সেইটা হচ্ছে যেখানে জেড ই ইন্টু ই, অর্থাৎ জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার, সেটাই এসআই এ করলে কি দাঁড়াচ্ছে, ফোর্সটা হয়ে যাচ্ছে জেড ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর স্কোয়ার। এইটা তার মানে কি দাঁড়াচ্ছে, দেখো যে সিজিএস এ যেখানে জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার, এসআই এ সেখানে তোমার হয়ে যাবে জেড ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর স্কোয়ার। তার মানে তুমি যদি ধরো সিজিএস থেকে এসআই এ যাও, সেটা ইম্পর্টেন্ট যে জেড ই স্কোয়ারটা উইল বি রিপ্লেস বাই জেড ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0। মানে জেড ই স্কোয়ার উইল বি রিপ্লেস বাই হচ্ছে জেড ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0। হ্যাঁ, মানে চার্জটা তোমার এই জায়গা, মানে আসলে জেডটাও তোমার লেখার দরকার নেই, মানে জেডটা তোমার না লিখলেও কিছু এসে গেল না, মানে চার্জটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, চার্জটা ই স্কোয়ারটা হয়ে যাচ্ছে তোমার ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0, অথবা কেউ এরকম করে ভাবতে পারে, অর ইটা হয়ে যাচ্ছে তোমার ই বাই রুট ওভার অফ 4 পাই এপসাইলন 0। তার মানে যেটা হচ্ছে যে তুমি যদি সিজিএস থেকে এসআই এ যাও, এই ইন্টার কনভার্সনটাকে করো, তাহলে তোমাকে মানে আসলে আমরা যখন বোর্ড থিওরি বা ইত্যাদি করবো, তখন দুটো ইউনিট সিস্টেম আলাদা করে কিছু করার দরকার নেই। তুমি যে কোনো একটা ইউনিট সিস্টেমই করো, আইদার সিজিএস এ করো নাহলে এসআই এ করো। সিজিএস থেকে এসআই এ যেতে গেলে কি করতে হচ্ছে না, সিজিএস এ যেটা ই, তাকে এসআই এ তোমার ই বাই রুট ওভার অফ 4 পাই এপসাইলন দিয়ে ভাগ করে দাও। অথবা তুমি যদি উল্টো দিকে এসআই থেকে তুমি সিজিএস এ যাবে মনে করো, এসআই থেকে যদি সিজিএস সিস্টেমে যাবে মনে করো, তাহলে এসআই এর ইটা সিজিএস এ হতে হবে কত, রুট ওভার অফ 4 পাই এপসাইলন 0 ইন্টু ইতে। তাহলে এই কনভার্সনটা যদি তুমি করো, তাহলে কিন্তু অটোমেটিক্যালি সিজিএস থেকে এসআই এবং এসআই থেকে সিজিএস চলে যেতে পারবে। তুমি হয়তো এসআই ইউনিটে করে একটা পার্টিকুলার ফর্মুলা মনে রেখেছো, তোমাকে ওটাকে সিজিএস এ কনভার্ট করতে হবে, সিজিএস এ তুমি মনে রেখেছো এটা এসআই এ কনভার্ট করতে হবে। সেই কনভার্সন এর জায়গাটা হচ্ছে এইটা, যে সিজিএস এর ই সেটা এসআই এ ই বাই রুট ওভার অফ 4 পাই এপসাইলন 0 হবে, বা এসআই এর ই সেটা সিজিএস এর রুট ওভার অফ 4 পাই এপসাইলন 0 ইন্টু ই হবে। ঠিক আছে?
এই জায়গাটা পরিষ্কার তো? কোনো অসুবিধা নাই তো? হ্যাঁ স্যার। এইটা আচ্ছা, আরেকটা জিনিস একটুখানি বলে নিই। আরেকটা জিনিস যেটা হচ্ছে কি তোমার পোটেনশিয়াল। আচ্ছা, পোটেনশিয়ালের আগে বলে নিই, এটা খুব কম লাগে তবু একটুখানি বলে নিচ্ছি। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড বলে একটা ব্যাপার আছে। ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ডটাকে ই দিয়ে এক্সপ্রেস করা হয় ইউজুয়ালি। এই ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে বেসিক্যালি ফোর্স পার ইউনিট চার্জ। ফোর্স পার ইউনিট চার্জ মানে ধরো তুমি এখানে তো একটা চার্জ Q1 বললে, একটা তো Q2 বললে। ধরে নাও Q1টা হচ্ছে পেরেন্ট চার্জটা, এবারে Q2টাকে তুমি জাস্ট 1 করে দিলে, তাহলে যে ফোর্সটা হবে ধরো F/Q2 এইটা, অর্থাৎ Q1 বাই ধরো, মানে তুমি কিসে করবে তার উপরে নির্ভর করে আর কি। হ্যাঁ, তোমার মানে Q1 বাই ধরো কি বলবো, এটা হচ্ছে R², এইটা হচ্ছে CGS এ, আর ভ্যাকুয়াম যদি হয়, অথবা Q1 বাই dr² CGS মিডিয়াম যদি থাকে, অথবা Q1 বাই 4πε0 R² SI ভ্যাকুয়াম যদি হয়, অথবা Q1 বাই 4πε0 R², 4πε0 R², SI এবং মিডিয়াম যদি থাকে। মানে তুমি ফোর্সের এক্সপ্রেশন গুলো লিখেছো বিভিন্ন ক্ষেত্রে, তাহলে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ফোর্স পার ইউনিট চার্জ। সেখান থেকে এটা যদি মিডিয়াম থাকে তাহলে তুমি ইলেকট্রিক ফিল্ডটাকে পেয়ে গেলে। তাহলে ইলেকট্রিক ফিল্ডটা বেসিক্যালি হচ্ছে তোমার কি, এক কথায় হচ্ছে ফোর্স পার ইউনিট চার্জ। তাহলে সেই ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশনগুলো তুমি পেয়ে যাচ্ছ। মানে উল্টো দিক দিয়ে ফোর্সটা পেতে গেলে তোমাকে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে চার্জ গুণ করতে হবে। মানে এখানে যেমন ফোর্স থেকে ইলেকট্রিক ফিল্ড নিয়ে এলাম, আর উল্টো দিকে যদি তোমাকে অনেক সময় ফোর্স বের করতে হয়, ধরো ফোর্সটাকে যদি বের করতে হয় তাহলে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে তুমি চার্জ গুণ করলেই কি তুমি ফোর্সটাকে পেয়ে যাবে। অনেক সময় দেখবে হয়তো ইলেকট্রিক ফিল্ডটা বলে দেওয়া আছে, তোমাকে ফোর্সটাকে বের করতে বলেছে, তখন কিছুই না, তোমার চার্জটা দিয়ে গুণ করলেই তোমার কিন্তু পুরো জিনিসটা হয়ে যাবে। তো ইলেকট্রিক ফিল্ড, সেটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এইটা। আচ্ছা, আর একটা হচ্ছে তোমার ইলেকট্রিক পোটেনশিয়াল। আচ্ছা, ইলেকট্রিক পোটেনশিয়ালটাকে তুমি অনেক রকম ভাবে ডিফাইন করতে পারো। এটাকে ফাই ধরো বলছি, ফাইটা হচ্ছে ওয়ার্ক পার ইউনিট চার্জ, মানে অর্থাৎ তোমার ওয়ার্ক পার ইউনিট চার্জ। মানে আচ্ছা, ওয়ার্কটা মানে কি, ধরো তোমার একটা চার্জ আছে, সেন্ট্রাল চার্জ আছে Q1 এখানে, এবারে ইনফিনিটি থেকে একটা চার্জকে, ইউনিট চার্জকে ধরো ইউনিট পজিটিভ চার্জ, এইটাকে তুমি ধরো এইখান থেকে এই আর দূরত্বে নিয়ে এলে, আর দূরত্বে এই পয়েন্টটা নিয়ে এলে, তার জন্য তোমাকে যে ওয়ার্কটাকে করতে হলো। তাহলে একটা Q1 চার্জ আছে, আর ইনফিনিটি থেকে একটা ইউনিট পজিটিভ চার্জকে একটা পার্টিকুলার পয়েন্টে তুমি নিয়ে এলে। তাহলে এবারে যদি মানে তুমি যদি একটা Q2 চার্জকে নিয়ে আসতে, তাহলে যে ওয়ার্কটা হতো তার বদলে ওটা যদি ইউনিট পজিটিভ চার্জ হতো, তাহলে যে ওয়ার্কটা হয়ে যাবে সেটাই তোমার হয়ে যাবে ইলেকট্রিক পোটেনশিয়াল। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে তুমি যদি এইখান থেকে একটা Q2 চার্জকে নিয়ে আসো, তাহলে ফোর্সের সঙ্গে ডিস্টেন্স গুণ করতে হবে, ফোর্সের সঙ্গে ডিস্টেন্স গুণ করলে ওয়ার্কটা হয়ে যাবে। হ্যাঁ, এবার সেই ওয়ার্কটাকে তোমাকে ভাগ করতে হবে কি দিয়ে, না Q2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে তুমি পোটেনশিয়ালটা পেয়ে যাবে। এইরকম ভাবে পোটেনশিয়াল তুমি ডিফাইন করতে পারো। আর এর থেকে আরেকটু বেটার ডেফিনেশন হতে পারে, সেটা হচ্ছে যে যেটা অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে একটা এই পোটেনশিয়ালটা বের করার সবচেয়ে ভালো রাস্তাটা হচ্ছে যে নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল মাইনাস ডি ফাই বাই ডি আর, যদি ফাইটা আর এর ফাংশন হয়, সেইটা তোমার ইলেকট্রিক ফিল্ড। দিস ইজ অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, যে মাইনাস ডি ফাই ডি আর সেটা কি ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে সমান। মানে আমি জাস্ট এটাকে ওয়াট পার চার্জ দিয়েও লিখতে পারি, কিন্তু ওয়াট পার চার্জের থেকেও যেটা বেটার সেটা হচ্ছে যে ডি ফাই ডি আর সেইটা হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ড। এইটা
সেইখান থেকে তুমি অটোমেটিক্যালি ফাইটাকে বের করে ফেলতে পারো। ধরো যদি এমন হতো যে ইফ যেটা ধরে নাও ফর দ্য টাইম বিং এটা ধরো একটা চার্জ Q1 বাই ধরে নাও 4πε0 ইন্টু আর স্কোয়ার এইটা। তো সেখান থেকে দেখো মাইনাস ডি ফাই আর বাই ডি আর এইটা হয়ে গেল Q1 বাই 4πε0 আর স্কোয়ার। সেখান থেকে ডি ফাই আরটা হয়ে যাচ্ছে মাইনাস Q1 বাই 4πε0 আর স্কোয়ার ইন্টু ডিআর। তুমি ইন্টিগ্রেট করো, ধরে নাও আরটা যদি তোমার ইনফিনিটি থাকে তাহলে তার করসপন্ডিং পোটেনশিয়ালটাকে 0 ধরে নিতে হয়। আর ধর আর দূরত্ব এলো তখন পোটেনশিয়ালটা ধরো ফাই আর হলো, তাহলে বাঁ দিকটা তোমার ফাই আর হয়ে গেল। আর ডান দিকটা যদি তুমি বসাও তাহলে সেটা কত দাঁড়াচ্ছে না Q2 বাই 4πε0 ইন্টু আর। হ্যাঁ, এইটা তুমি কি করছো না ইনফিনিটি থেকে যখন ইনফিনিটি তখন পোটেনশিয়ালটা 0, যখন আর এলো তখন পোটেনশিয়ালটা ফাই আর হলো, মানে নিউক্লিয়াস থেকে আর দূরত্ব পোটেনশিয়ালটাই তুমি বের করতে চাইছো আর কি। তো তোমাকে কি করতে এই পার্টটা ইন্টিগ্রেট করতে হবে। দেখো এটা হয়ে যাচ্ছে কত, এই 1 বাই আর স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে মাইনাস 1 বাই আর মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। দেখো পোটেনশিয়ালটা তোমার এইটা হয়ে গেল Q2 বাই 4πε0 ইন্টু আর। ঠিক আছে, পোটেনশিয়ালটা Q2 বাই 4πε0 ইন্টু আর এরকম তুমি করে ফেলতে পারো। এটা ওয়ার্ক দিয়েও তুমি করতে পারতে। তাহলে ওয়ার্ক দিয়ে হচ্ছে ফোর্স তোমার আছে, হ্যাঁ, এটা মানে অন্যভাবে আমি বলছি যে ওয়ার্কটাকে তুমি এরকম ভাবে করো, ধরো ডিডব্লিউ বা ডিকার ডব্লিউটা হচ্ছে ফোর্সটা হচ্ছে Q1 Q2 বাই 4πε0 আর স্কয়ার, এটা হচ্ছে ফোর্স। তাকে তুমি ডিস্টেন্স ডিআর দিয়ে গুণ করলে করে এটা হচ্ছে একটা ডিফারেন্স, মানে খুব অল্প ডিস্টেন্স আর থেকে আর প্লাস ডিআর যেতে গেলে ওয়ার্কটা কত হবে তুমি সেটা পেলে। তাহলে নেট ওয়ার্কটা কত হবে ইন্টিগ্রাল Q1 থেকে Q2 বাই 4πε0 আর স্কোয়ার ইন্টু ডিআর, এটা ইনফিনিটি থেকে তুমি আর দূরত্বে নিয়ে এলে এইটা, তাহলে সেটা কত দাঁড়াচ্ছে না Q1 Q2 বাই। আচ্ছা এবারে এখানে একটা কিন্তু বলে নি যে ফোর্স আর ডিস্টেন্স উল্টো দিকে কাজ করছে। তুমি দূরত্বটা কাজ ইনফিনিটি থেকে 0-র দিকে, আর মানে সরি দূরত্বটা আর থেকে আর প্লাস ডিআর এ, মানে এই ধরো এইখান থেকে এই দূরত্বটা ধরে নাও তোমার আর, এইটা হচ্ছে আর প্লাস ডিআর এইটা। তাহলে এবারে এদিকে যদি নিউক্লিয়াসটা থাকে তাহলে ফোর্সটা তোমার কোন দিকে কাজ করছে, এটা অবশ্যই মানে নিউক্লিয়াস এবং ইলেকট্রন যদি হয় তাহলে ফোর্সটা উল্টো দিকে কাজ করছে। আর যদি তার না হয়, মানে যদি দুটো চার্জ সেম চার্জের হয় তখন সাডেনলি হচ্ছে তারা মানে ফোর্সটা রিপেল করছে, ডিস্টেন্সটা তুমি সেরকম মাপছো। ওই জন্য আমি এখানে কোনো সাইন দিচ্ছি না, সাইনটা পরে কনভেনশনালি ঠিক করে দেবো। সেটা কত হয়ে যাবে মাইনাস Q1 Q2 বাই 4πε0 আর এইটা হচ্ছে ওয়ার্কটা এইটা। আচ্ছা এবারে এইখানে যে সাইনটা, এই সাইনটা খুব মানে ফিকটিটিয়াস সাইন। এই সাইনটা নির্ভর করবে Q1 Q2 চার্জ তাদের কেমন তার উপরে নির্ভর করে। যদি এমন হয় যে Q1 and Q2 are of same charges তখন ডব্লিউটাকে পজিটিভ ধরা হয়। আর Q1 and Q2 মানে একটা রিপালশন বলে সেটাকে পজিটিভ ধরা হয়। আর Q1 Q2 আর অফ অপোজিট চার্জেস যদি হয় তখন ডব্লিউটাকে তোমার নেগেটিভ ধরা হয়। এটা হচ্ছে কনভেনশন। এটা থার্মোডাইনামিক্সে এই কনভেনশনটা আমরা পরে শেখাবো, ওয়ার্কের কনভেনশন। মানে যদি তোমার ধরো তারা সেম চার্জেস হয়, হ্যাঁ, তখন তোমাকে কি করতে ইনফিনিটি থেকে আনতে গেলে সেম চার্জ মানে রিপেল করছে, তো তাহলে ইনফিনিটি থেকে তাদের কাছাকাছি আনতে গেলে তোমাকে ওয়ার্ক করতে হয়। তাহলে যে ওয়ার্কটা পজিটিভ মানে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম। আর তার যদি অপোজিট চার্জ হয় অর্থাৎ অ্যাট্রাকশন হয় তখন ইনফিনিটি থেকে আর দূরত্ব আনতে গেলে সে এমনি এমনি চলে আসবে, তখন ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম হয়, তখন ওয়ার্কটা নেগেটিভ হয়। সেখানে এই যে সাইনটা, এই সাইনটা নিয়ে অত ভয় পাওয়ার কিছু নেই। সাইনটা জাস্ট ঠিক হবে যে যদি অপোজিট চার্জ হয় তাহলে সেটা পজিটিভ সাইন, আর সেম চার্জেস হলে সেটা নেগেটিভ সাইন। এবার তুমি দেখো এখানে জাস্ট সিম্পলি ওয়ার্কটাকে যদি Q2 দিয়ে ভাগ করে দাও, সরি Q2 না এটা Q1 ছিল, Q1 Q1 হ্যাঁ, তাহলে ওয়ার্কটাকে যদি তুমি Q1 মানে Q2 দিয়ে ভাগ করে দাও তাহলে হয়ে যাবে কত Q1 বাই 4πε0 আর। মানে তুমি দেখো এখানে পোটেনশিয়ালটাকে জাস্ট এটা করতে হচ্ছে ওয়ার্ক ডিভাইডেড বাই Q2, সেটা হয়ে যাচ্ছে তোমার Q1 বাই 4πε0 ইন্টু আর। তাহলে পোটেনশিয়ালটা এক হচ্ছে নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল, সেটা ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে সমান। দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিলেশন।
সেইখান থেকে ইলেকট্রিক ফিল্ড জানলে পোটেনশিয়াল বের করে ফেলতে পারো, বা পোটেনশিয়াল জানলে ইলেকট্রিক ফিল্ড বের করে ফেলতে পারো। অথবা কনভেনশনালি ওয়ার্ক, যেটা মানে ইনফিনিটি থেকে আর দূরত্ব আনতে যে ওয়ার্কটাকে হচ্ছে, এবারে ইনফিনিটি থেকে তোমার Q2 চার্জকে না এনে যদি একটা ইউনিট পজিটিভ চার্জ আনতে, তার জন্য যে ওয়ার্কটাকে করতে হতো, সেইটা তোমার পোটেনশিয়াল হিসেবে স্টোর থাকে। ঠিক আছে? দেখো, তাহলে এইখানে আমি কতগুলো জিনিস জাস্ট তোমায় বলে রাখলাম, এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, বেসিক্স অফ ইলেকট্রোস্ট্যাটিক্স, এইটা কিন্তু তোমার ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, তাতে ইউনিট কনভার্সন বা ইত্যাদির ক্ষেত্রে তোমার খুব কাজে লাগবে। সিজিএস ইউনিট সিস্টেমে তুমি ফোর্স পেলে, হ্যাঁ, তারপরে তোমার এই যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট জিনিসটা কি, সেই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এই ডেফিনেশনটা তুমি বুঝতে পারলে, তারপরে তোমার এই যে এসআই সিস্টেমে তুমি চলে এলে, হ্যাঁ, এই অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য ভ্যাকুয়াম, হ্যাঁ, তার যে মানে, এটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট, তার মানে এবং তার ইউনিটগুলো তোমার এগুলো বোর্ড থিওরিতে করতে গেলে সব কাজে লাগবে আর কি। আচ্ছা, রিলেটিভ পারমিটিভিটি জিনিসটা কি, সেই জিনিসটা তুমি দেখতে পেলে। রিলেটিভ পারমিটিভিটি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট সমান, তারা যে ইউনিটলেস কোয়ান্টিটি সেটা তুমি বুঝলে। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ডের মানে কি তুমি সেটা জানলে। ইলেকট্রিক পোটেনশিয়াল কি জিনিস সেটা তুমি জানলে। ইলেকট্রিক পোটেনশিয়ালের সাথে যে সম্পর্কটা আর কি, -dφ/dr যে ই হচ্ছে, সেটা একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট আর কি। হ্যাঁ, এটা ভীষণ ইম্পর্টেন্ট রিলেশন আর কি। সেটা তোমাকে আলাদা করে মানে আমি শোনালাম এখানে, আগে তুমি জানতে তবু শোনালাম আর কি। হ্যাঁ, তো এই যে কনসেপ্ট গুলো, মানে পার্টিকুলারলি সিজিএস থেকে এসআই এ যাওয়া, হ্যাঁ, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোর একটা ব্রিফ হিস্ট্রি বা ব্রিফ ডিসকাশন কিন্তু তোমার জানার দরকার ছিল। যেমন আমি সেন্ট্রাল ফোর্স প্রবলেম বললাম, তেমন একটা ইলেকট্রোস্ট্যাটিকের যে বেসিক আর কি, সেই বেসিকটাও কিন্তু আমরা এখানে একটা আলোচনা করে রাখলাম। ঠিক আছে? হয়েছে? বুঝতে পেরেছো যা বলছি এখন পর্যন্ত? ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, কোনো অসুবিধা হলে বলবে। এটা মানে ভীষণ লজিক্যাল সাবজেক্ট। হ্যাঁ, মানে কোথাও যদি তোমার মনে হয় কিছুটা ঘাটতি থেকে যাচ্ছে, কনফিউশন থেকে যাচ্ছে, তো বলবে। হ্যাঁ, তোমার টিপিক্যাল ইনঅর্গানিক কেমিস্ট্রি মাস্টারমশাইরা কিন্তু সব বলবে না। হ্যাঁ, তারা একদম সিলেবাসের জিনিস, হ্যাঁ, মানে একদম যেন মানে বোর্ড থিওরি যেন আকাশ থেকে পড়লো সেরকম টাইপের ব্যাপার আর কি। হ্যাঁ, সেরকম ভাবে ব্যাপারটাকে করে দেয়। তাহলে এখানে এখানে এই যে সাজেশন হিসেবে আমি একটা দিয়েছিলাম, 1 সেকেন্ড দাঁড়াও। দেখো, এইখানে এটা আমি এই যে আগে এটা মানে নিজেকে করে নিতে বলেছিলাম, এখন নিজেকে করে দেওয়ার দরকার পড়ছে না, আমি অলরেডি করে দিলাম। চলো, আমরা আসি এবার। আচ্ছা, এবারে আমি বোর্ড থিওরিতে আসছি। ঠিক আছে? আচ্ছা, বোর্ড থিওরিতে এই ছবিটা কিছুটা ইলিপ্টিক্যাল টাইপের দেখতে হয়ে গেছে আসলে, এটা একটুখানি সোজা করে দিই। আচ্ছা, এবারে আমরা মোটামুটি ভাবে বোর্ড থিওরির ব্যাকগ্রাউন্ডটাকে তৈরি করেছি। এবারে আমরা তোমার বোর্ড থিওরিটা একটুখানি পড়তে চাইছি। হুম, দেখো, মানে বোরের যে অ্যাটমিক মডেল, সেই অ্যাটমিক মডেলটা প্রথমে বুঝে না যে কার জন্য অ্যাপ্লিকেবল। বোরের অ্যাটমিক মডেলটা এসেছিল হচ্ছে 1913 সালে। সেই অ্যাটমিক মডেলটা, সেটা অ্যাপ্লিকেবল হচ্ছে ওয়ান ইলেকট্রন সিস্টেম। ওয়ান ইলেকট্রন সিস্টেম মানে এখানে বেসিক্যালি কি, ওয়ান ইলেকট্রন অ্যাটম আর এবং আয়নস তাদের জন্য ওয়ান ইলেকট্রন সিস্টেম। এখানে সিস্টেমটার মানেটা কি? সিস্টেমটার মানে হচ্ছে হাইড্রোজেন অ্যাটম or হাইড্রিক্যাল লাইক ওয়ান ইলেকট্রন আয়নস। মানে শুধু ওয়ান ইলেকট্রন সিস্টেম বলে দিলে হবে না, হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন আয়নস। যেমন ধরো হাইড্রোজেন অ্যাটম হিলিয়াম প্লাস, লিথিয়াম 2 প্লাস, বেরিলিয়াম 3 প্লাস, সোডিয়াম 10 প্লাস, ইউরেনিয়াম 91 প্লাস ইত্যাদির জন্য তোমার এই বোর্ড মডেলটা অ্যাপ্লিকেবল। তাহলে প্রথমে এই জিনিসটা দরকার, ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে কিন্তু বোর্ড থিওরিটা জাস্ট সিম্পলি অ্যাপ্লিকেবল। আচ্ছা, এবারে আমরা কোনো কিছুই না আমরা, আচ্ছা, তোমরা যখন বোর্ড থিওরি পড়েছো ক্লাস 11-এ বা তোমার গ্র্যাজুয়েশনে দেখবে যখন পড়াবে, বা তুমি যে স্ট্যান্ডার্ড বইগুলো পড়ো সেখানে যেটা হবে, প্রথমে বোর্ডের 3টে পস্টুলেট বলে দেওয়া হয়। বোর্ডের 3টে পস্টুলেট বলে দিয়ে তারপর সেখান থেকে যা বলার জাস্ট বলছি। আমরা একদমই সেই রকম ভাবে পড়বো না, আমরা পুরো সাবজেক্টটাকে লজিক্যালি বুঝবো, একদম লজিক্যালি পরপর পরপর করে বুঝবো।
মানে বোরকে হঠাৎ করে স্বপ্নে কেউ দেখা দিল, হ্যাঁ, মা মনসা দেখা দিল, আর সে তার মতো করে পস্তুলেটগুলো গাট করে বলে দিয়ে যা অঙ্কটাকে কষে দিল, এরকম ব্যাপারটা নয়। বোর একজন লজিক্যাল মানুষ। সে 1900 তার ক্লাসিক্যাল ফিজিক্সে তার ট্রেনিং। এবারে 1900 সালের পর থেকে যখন কোয়ান্টাম মেকানিক্সের ডেভেলপমেন্ট গুলো ঘটছে, সেটা হচ্ছে তোমার ধরো ব্ল্যাক বডি রেডিয়েশন, ফটো ইলেকট্রিক এফেক্ট ইত্যাদি থ্রু দিয়ে, সেইগুলো তার মাথায় আছে। তাহলে সবগুলোকে জাস্ট মিলিয়ে মিশিয়ে তিনি তার থিওরিটাকে দেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ তার ফিজিক্সের টনটনে জ্ঞান কিন্তু তার আছে। তা সে যা এগোবে পুরোটাই কিন্তু লজিক্যালি এগোবে। লজিক্যালি কেমন করে এগোচ্ছেন সেটা একটু দেখে নেওয়া যায়। আচ্ছা, অলরেডি 1911 সালে যখন রাদারফোর্ড মডেল হলো, সেখানে জাস্ট পরিষ্কার বোঝা গেছে যে আহ, তোমার একে তোমার নিউক্লিয়াসটা একটা সেন্টারে আছে, তাকে কেন্দ্র করে তোমার ইলেকট্রন গুলোকে ঘুরতে হচ্ছে, যেমন কেবলাস অরবিটের ক্ষেত্রে হয়। তাহলে এবারে যেটা হচ্ছে যে যেহেতু নিউক্লিয়াস পজিটিভলি চার্জ, ইলেকট্রন নেগেটিভলি চার্জ, সেখানে একটা মেকানিক্যাল ফোর্স ব্যালেন্স দরকার। মেকানিক্যাল ফোর্স ব্যালেন্স তোমায় কি বলছে না, অ্যাঙ্গুলার মোমেন্টামটা, সরি, মানে সেন্ট্রিফিউগাল ফোর্স আর কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্স হচ্ছে একে অপরকে ব্যালেন্স করবে। ধর আমি এসআই ইউনিটে করছি আর ভ্যাকুয়াম ধরছি, কারণ ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে অন্য কোনো ইলেকট্রন নেই বলে ধরে আমি জায়গাটা ভ্যাকুয়াম। তাহলে কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্স হচ্ছে জেড স্কোয়ার বাই 4πε0 r স্কোয়ার, দিস হ্যাজ টু বি ব্যালেন্স বাই দ্য সেন্ট্রিফিউগাল ফোর্স mv স্কোয়ার বাই r। ঠিক আছে? আচ্ছা, যেখানে এপসাইলন জিরো ইজ দ্য অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য ভ্যাকুয়াম, মানে এপসাইলন জিরোটা হচ্ছে তোমার অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য ভ্যাকুয়াম, তার ভ্যালুটা আমি অলরেডি বলে গেছি। তাহলে এই যে 1 নম্বর ইকুয়েশনটা, সেইটা তোমার বেসিক্যালি রাদারফোর্ডের সময়ই ছিল, সেটা আমি আবার এখানে উল্লেখ করলাম। আচ্ছা, এখানে যেটা অ্যাডিশনালি বলা হচ্ছে সেটা হচ্ছে এই যে, দেখো, যেহেতু ওয়ান ইলেকট্রন সিস্টেম মানে হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেম একটা সেন্ট্রাল ফোর্স প্রবলেম, যার জন্য অ্যাঙ্গুলার মোমেন্টাম এল, যেটা এমভিআর, সেটা কনস্ট্যান্ট। সেই কনস্ট্যান্টটা কখনই আমি এন এইচ বাই 2π লিখবো না, কারণ সেটা তো মুখস্থ করা হয়। আমি লিখছি ওটাকে সিম্পলি কে ধরো, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। তাহলে 1 নম্বর 2 নম্বর ইকুয়েশনে 1 নম্বরে পাচ্ছ এম ভি স্কোয়ার বাই আর হচ্ছে জেড স্কোয়ার বাই 4πε0 r স্কোয়ার, আর 2 নম্বর ইকুয়েশনে অ্যাঙ্গুলার মোমেন্টাম এম ভি আর, সেটা পাচ্ছ তুমি কে। এবং এই দুটো ইকুয়েশন থেকে দেখো, এই যে এম ভি মানে 1 নম্বর ইকুয়েশন থেকে তুমি কি পাচ্ছ, যে এম ভি স্কোয়ার বাই, এই যে 1 নম্বর ইকুয়েশনে তুমি এই দুদিক থেকে একটা আর বাদ দিয়ে দাও, তাহলে পড়ে রইল কত, এম ভি স্কোয়ার বাই এম ভি স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার বাই 4πε0 r। আচ্ছা, ভিটাকে তুমি 2 নম্বর ইকুয়েশন থেকে বের করতে পারো, ভিটা কত, কে বাই এম আর হবে। 2 নম্বর ইকুয়েশনে ভিটা হচ্ছে কে বাই এম আর। তাহলে তুমি কি করলে না, ভি এর জায়গায় কে বাই এম আর তুমি বসিয়ে দিলে। তাহলে এম ইন্টু কে বাই এম আর তার স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার বাই 4πε0 r স্কোয়ার। সেখান থেকে তুমি জাস্ট এটা সিম্পলিফাই করে আর এর এক্সপ্রেশনটাকে পেয়ে গেলে। এই সিম্পলিফিকেশন গুলো আলাদা করে বলার কিছু নেই, তুমি জাস্ট যেহেতু এম কে বাই এম আর তার হোল স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার বাই 4πε0 r, সেখান থেকে তুমি আর এর এক্সপ্রেশনটাকে বের করলে সেটা বের হচ্ছে 4πε0 কে স্কোয়ার বাই এম জেড স্কোয়ার। এটা আচ্ছা, এবারে এই যে পোটেনশিয়াল এনার্জিটা, সেটা সার্টেনলি হয়ে যাবে মাইনাস জেড স্কোয়ার বাই 4πε0 r, যেহেতু ফোর্সটা তোমার এই যেখানে করে দেওয়া আছে, দেখো যে তোমার বেসিক্যালি মানে পোটেনশিয়াল এনার্জিটা কি হয় না, ফোর্সকে ডিস্টেন্স দিয়ে গুণ করলে যে ওয়ার্কটা হচ্ছে, সেই ওয়ার্কটা বেসিক্যালি স্টোর থাকে আর কি। মানে ধরো একটা অ্যাট্রাকটিভ ফোর্স ফিল্ড বা রিপালসিভ ফোর্স ফিল্ড আছে, সেখানে পজিশনে একটা পার্টিকুলার পজিশনে থাকার জন্য বা নিয়ে যাওয়ার জন্য যে ওয়ার্কটাকে করতে হয়, সেটা পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর থাকে। তাহলে এখানে কি হচ্ছে, ডিভিআর ইকুয়াল টু এফ আর ইন্টু ডিআর, এফটা হচ্ছে ফোর্স আর ডিআরটা হচ্ছে তোমার ডিস্টেন্স। তাহলে এবারে ভিআরটা বের করতে তুমি ইন্টিগ্রেট করতে হলে জেড স্কোয়ার বাই 4πε0 r স্কোয়ার ডিআর, এখন তুমি ইনফিনিটি থেকে আর পর্যন্ত ইন্টিগ্রেট করছো, তা করলে কি দাঁড়াচ্ছে, এটা হয়ে যাচ্ছে মাইনাস জেড স্কোয়ার বাই 4πε0 r। মানে যে পোটেনশিয়াল যেটা সেটাই বেসিক্যালি আর কি, হ্যাঁ, এই পোটেনশিয়াল এনার্জিটা সেটা হচ্ছে মাইনাস জেড স্কোয়ার বাই 4πε0 r। আর কাইনেটিক এনার্জি যে পার্টটা, সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। হাফ এম ভি স্কোয়ার যদি হয়, তোমার এই যে ইকুয়েশনটা ধরো আছে, এই যে 1 নম্বর ইকুয়েশন, সেখানে হাফ এম ভি স্কোয়ার করলে কি হচ্ছে, আর একটা কেটে গেল, কেটে গিয়ে পড়ে রইল কত, জেড স্কোয়ার বাই 8πε0 r। টোটাল এনার্জি সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি জেড স্কোয়ার বাই 4πε0 r, যেটা পজিটিভ, আর পোটেনশিয়াল যেটা নেগেটিভ, যেটা হচ্ছে মাইনাস জেড স্কোয়ার বাই 4πε0 r। এই দুটোকে ব্যালেন্স করে দাঁড়াচ্ছে কত, মাইনাস জেড স্কোয়ার বাই 8πε0 r। মানে টোটাল এনার্জিটা নেগেটিভ এবং তার এক্সপ্রেশনটা হচ্ছে মাইনাস জেড স্কোয়ার বাই 8πε0 r। আচ্ছা, এবারে এই এনার্জিটা আর এর উপর ডিপেন্ড করছে, আমি কি করলাম, 3 নম্বর ইকুয়েশনে যে আরটাকে ওই ইকুয়েশনটা বসিয়ে দিলাম। তাহলে বসিয়ে দিলে কি হচ্ছে, দেখো এনার্জির একটা এক্সপ্রেশন বেরিয়ে গেল, সেটা মাইনাস এম জেড স্কোয়ার e⁴/32π² কে স্কোয়ার।
তাহলে কি করলাম, জাস্ট তুমি পোটেনশিয়াল এনার্জি পেয়েছো, কাইনেটিক এনার্জি পেয়েছো, টোটাল এনার্জি পেয়েছো। এই টোটাল এনার্জির এক্সপ্রেশনে যে আরটা আছে সেই আরটা 3 নম্বর ইকুয়েশন থেকে তুমি বসিয়ে দিলে, বসিয়ে দিয়ে তুমি সিম্পলিফাই করলে এনার্জি এক্সপ্রেশনটা বেরোচ্ছে -m z²4/32 π² f²k²। এবং এইখান থেকে দেখো এই যে বাকি সব কনস্ট্যান্ট কেটাকে বাদ দিয়ে, তার মানে এই ইকুয়েশন থেকে এটা ক্লিয়ার যে এনার্জি ইজ প্রপোর্শনাল টু 1/k², যেখানে কেটা হচ্ছে তোমার অ্যাঙ্গুলার মোমেন্টাম। এনার্জি ইজ প্রপোর্শনাল টু 1/k²। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখ, এবারে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে এই যে তুমি জাস্ট আগের ক্লাসে এই যে বামার ইকুয়েশন বা বামার রিডবার্গ ইকুয়েশন দেখেছিলে। বামার ইকুয়েশন বা বামার রিডবার্গ ইকুয়েশনে করসপন্ডিং ট্রানজিশন যে ফ্রিকোয়েন্সি গুলো, মানে যে স্পেকট্রাল লাইন গুলো পাওয়া যায় তার ফ্রিকোয়েন্সি গুলোকে এরকম একটা ফর্মুলা দিয়ে লিখতে পাওয়া যায়, সেটা হচ্ছে r ইনফিনিটি ইন্টু 1/n1² মাইনাস 1/n2²। হ্যাঁ, দেখবে তোমার আমরা 1885 সালে বামার থিওরি, 1889 সালে হচ্ছে রিডবার্গ ইকুয়েশন। আচ্ছা, বামার বা বামার রিডবার্গ ইকুয়েশন তোমায় বলে দিচ্ছে যে কোন একটা পার্টিকুলার এনার্জি লেভেল, সেখান থেকে অন্য লেভেলে ট্রানজিশনের জন্য যে ফ্রিকোয়েন্সি গুলো পাওয়া যাচ্ছে বা ওয়েভ নাম্বারটা পাওয়া যাচ্ছে, এটা ওয়েভ নাম্বার আর কি। হ্যাঁ, নিউ বার মানে ওয়েভ নাম্বার, যেটা ইউনিটটা সেন্টিমিটার ইনভার্স আর কি। সেটা হচ্ছে একটা রিডবার্গ কনস্ট্যান্ট থাকে ইন্টু 1/n1² মাইনাস 1/n2²। ঠিক আছে? যেখানে n1 n2 আর পজিটিভ ইন্টিগ্রাল এবং n2টা গ্রেটার দেন n1। আর r ইনফিনিটি রিডবার্গ কনস্ট্যান্ট, যেখানে এই r ইনফিনিটি এই সাফিক্সটা হয়েছে কারণ এখানে ওই নিউক্লিয়াসের মাসটাকে ইনফিনিটি ধরে নেওয়া হয়। হ্যাঁ, আমি পরে আসছি যে r ইনফিনিটির মানে অ্যাকচুয়ালি কি। রিডবার্গ কনস্ট্যান্ট হয় মাস অফ দ্য নিউক্লিয়াস ইজ টেকেন অ্যাট ইনফিনিটি উইথ রেসপেক্ট টু দ্য মাস অফ দ্য ইলেকট্রন। এটা তো এইটা আমার জানা আছে যে তোমার ওয়েভ নাম্বারটা সেইটা হচ্ছে তোমার ওই r ইনফিনিটি, এটা 1/n1² মাইনাস 1/n2²। আচ্ছা, এবারে 1900 সালে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন বা তার পরবর্তীকালে 1905 সালে ফটোইলেকট্রিক এফেক্ট ইত্যাদি থেকে যেটা বোঝা গেল যে এনার্জি দেওয়া নেওয়াটা সেটা ডিসক্রিট বা কোয়ান্টাইজড ওয়েতে হয়। এবং সেটা কেমন করে, যে দুটো লেভেলের মধ্যে এনার্জি ডিফারেন্সটা সেটা বেসিক্যালি তোমার এইচ নিউ দেয়। ডেল্টা ইটা n1 থেকে n2 এই ধরো ট্রানজিশনটা করছে, তার জন্য ডেল্টা ইটা হচ্ছে এইচ নিউ, আর নিউ মানে হচ্ছে সি ইন্টু নিউ বার, তাহলে এই সি নিউ বার হবে। তাহলে তোমার ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন যেটা প্ল্যাঙ্ক মানে মানে মূলত বলতে পারে প্ল্যাঙ্কের হাইপোথিসিস বা ফটোইলেকট্রিক এফেক্ট ইত্যাদি থ্রু দিয়ে তুমি যেটা বুঝলে যে ডেল্টা ইটা এনার্জি ডিফারেন্সটা সেটা বেসিক্যালি এইচসি নিউ বার, যেখানে এইচ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, যার ভ্যালু হচ্ছে এইটা। আর এবারে তুমি খেয়াল করো যেটা হচ্ছে যে যে এই যে n1 থেকে n2 ট্রানজিশনের জন্য যদি তুমি ওয়েভ নাম্বারটাকে বের করো, তাহলে ওয়েভ নাম্বারটা কি হবে? এই ওয়েভ নাম্বারটা হচ্ছে ডেল্টা ই কে এইচসি দিয়ে ভাগ করতে হবে। দেখো ডেল্টা ই থেকে তুই এইচসি নিউ বার, তার মানে নিউ বারটা কত হবে? ডেল্টা ই বাই এইচসি হয়ে যাবে, তাই করা হচ্ছে ডেল্টা ই বাই এইচসি এইটা। আচ্ছা, এবারে ডেল্টা ই বাই এইচসি, এবারে তুমি এইটাকে কি করে লিখছো দেখো। ডেল্টা ই মানে কি, যে যখন মানে n2 লেভেল তার এনার্জি মাইনাস n1 লেভেল তার এনার্জি, মানে ডেল্টা ইটা কত? এই যে ডেল্টা ই, এই যে এনার্জি ডিফারেন্সটা তুমি লিখছো, এই এনার্জি ডিফারেন্সটা বেসিক্যালি কি, দুটো লেভেল যে তুমি কনসিডার করছো n2 লেভেল এবং n1 লেভেল, তাদের মধ্যে যে এনার্জি ডিফারেন্সটা সেটা বেসিক্যালি ডেল্টা ই। এখানে ডেল্টা ই এর জায়গায় তুমি কি বসালে? ই n2 মাইনাস ই n1, তাহলে যেটা হয়ে যায় ই n2 বাই এইচসি মাইনাস ই n1 বাই এইচসি। তাহলে এবার খেয়াল করো যে তুমি ওয়েভ নাম্বারটা যদি প্ল্যাঙ্কের হাইপোথিসিস বা ফটোইলেকট্রিক এফেক্ট ইত্যাদি ইকুয়েশনের মতো করে করো, তাহলে দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটাকে এইচসি দিয়ে ভাগ করতে হচ্ছে। দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা হচ্ছে ই n2 বাই এইচসি, মানে দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ ই n2 মাইনাস ই n1, তুমি যদি বসিয়ে দাও তাহলে ই n2 বাই এইচসি মাইনাস ই n1 বাই এইচসি এরকম টাইপের দেখতে হচ্ছে। আবার তোমার এই রিডবার্গ ইকুয়েশন বা বামার রিডবার্গ ইকুয়েশন তোমায় বলছে যে ওয়েভ নাম্বারটা r ইনফিনিটি 1/n1² মাইনাস 1/n2²। দেখো এই যে এটা দেখো 1/n1² মাইনাস 1/n2²। তাহলে এবারে এই দুটোকে তুমি কম্পেয়ার করো, পরিষ্কার দেখতে পাচ্ছ যে ই অফ n1টা হয়ে যাচ্ছে মাইনাস r ইনফিনিটি এইচসি বাই n1², আর ই n2টা হয়ে যাচ্ছে মাইনাস r ইনফিনিটি এইচসি বাই n2²। এটা কম্পেয়ার করে দেখেন ই n2 মাইনাস ই n1 আছে, এখানে 1/n1² মাইনাস 1/n2² আছে, মানে আগে পরে আছে, একটা মাইনাস তুমি নিয়ে নাও। তাহলে দেখো এবার দুটোকে যদি কম্পেয়ার করো, মানে পরিষ্কার তোমার লিখতে ইচ্ছা করছে যে n1 লেভেলের এনার্জিটা মাইনাস r ইনফিনিটি এইচসি বাই n1², আর n2 লেভেলের এনার্জিটা মাইনাস r ইনফিনিটি এইচসি বাই n2²। এইভাবে তুমি লিখতে পারো। ঠিক আছে, বোঝা গেল? এই জায়গাটা ভালো করে বোঝার দরকার আছে যে দেখো আমি আবার বলছি
যে এই 7 নম্বর পর্যন্ত ফ্ল্যাট ডেরিভেশন হলো এবং সেখান থেকে এনার্জিটা যে 1/k² সঙ্গে প্রপোর্শনাল 8 নম্বর তুমি পেয়ে গেলে। এটা একদম জাস্ট একদম ক্লাসিক্যালি যেরকম ভাবে আমি পরপর করে এগোলাম সেখান থেকে তুমি পরিষ্কার বুঝতে পেরে গেলে যে সেন্ট্রিফিউগাল ফোর্সটা কুলম্বিক ফোর্সকে ব্যালেন্স করবে আর অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনস্ট্যান্ট হবে। এই দুটো থেকে তুমি এনার্জিটা 1/k² এ প্রপোর্শনাল পেলে। আর এবার 1913 সালের আগে তো তোমার ব্ল্যাক বডি রেডিয়েশন, ফটোইলেকট্রিক এফেক্ট, তারপরে তোমার রিডবার্গ ইকুয়েশন, মামার রিডবার্গ ইকুয়েশন, লিজ কম্বিনেশন প্রিন্সিপাল এগুলো ছিল। সেইগুলো তোমায় কি সাজেস্ট করছে? এটা সাজেস্ট করছে হচ্ছে যে N1 থেকে N2 লেভেলে ট্রানজিশন হলে তার ওয়েভ নাম্বারটা এরকম দেখতে। আবার তোমার দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপকে তুমি যদি HC দিয়ে ভাগ করো তবে তুমি ওয়েভ নাম্বারটা পাও। এবারে দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা হচ্ছে En2 মাইনাস En1 বাই HC অর্থাৎ En2 বাই HC মাইনাস En1 বাই HC। এটা হচ্ছে ওয়েভ নাম্বার দিচ্ছে এবং সেটা অলরেডি তুমি পেয়েছো ইকুয়েশন 9 থেকে আর ইনফিনিটি 1/n1² মাইনাস 1/n2²। এই দুটো কম্পেয়ার করলে তুমি কি পাচ্ছ? এনার্জিটা পাচ্ছ মাইনাস আর ইনফিনিটি HC বাই n1² আর N2 টা পাচ্ছ মাইনাস আর ইনফিনিটি HC বাই n2²। এই জায়গাটা বুঝতে পারলে কিনা প্রথম বলো। এই যে এখানে আমি লিখেছি দেখো যে N1 লেভেল N2 লেভেল তাদের এনার্জি গ্যাপ সেটা তোমার HCর সঙ্গে সমান হয়, সেখান থেকে নিউটা হয়ে যাচ্ছে En2 মাইনাস En1 বাই 8। এটা ওয়েভ নাম্বারে করলে একটা জাস্ট সি দিয়ে এক্সট্রা ভাগ হয়ে গেল। তাহলে এই যে 11 নম্বর তাহলে En1 এবং En2 পেলে, তাহলে এই দুটো ইকুয়েশন থেকে দেখো তুমি পরিষ্কার বুঝতে পারছো যে এনার্জিটা 1/n² এর সঙ্গে প্রপোর্শনাল, যেখানে nটা হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার। এই যে 11 নম্বর ইকুয়েশনটা এলো সেইটা বুঝতে কোনো অসুবিধা হলো কিনা তোমায় আমায় বল। ঠিক আছে, এটা বুঝতে পেরেছি। হ্যাঁ, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে এনার্জিটা মানে ওয়েভ নাম্বারের এক্সপ্রেশন থেকেই তুমি পরিষ্কার বুঝতে পারবে যে এনার্জিটা অ্যাকচুয়ালি 1/n² এর সঙ্গে প্রপোর্শনাল। তাহলে এবারে দেখো যেটা হচ্ছে যে 8 নম্বর ইকুয়েশনে এনার্জিটা বলেছিল 1/k² এর সঙ্গে প্রপোর্শনাল, আর 11 নম্বর ইকুয়েশন তুমি পেলে এনার্জিটা 1/n² এর সঙ্গে প্রপোর্শনাল। তাহলে দুটোকে কম্পেয়ার করলে পরিষ্কার কি দাঁড়াচ্ছে? কে হ্যাজ টু বি প্রপোর্শনাল টু n। তাহলে এখানে বলছে যে এনার্জিটা 1/k² এর সঙ্গে প্রপোর্শনাল, এখানে বলা হচ্ছে এনার্জিটা 1/n² এর সঙ্গে প্রপোর্শনাল। তা যদি হয় তাহলে কেটা অবশ্যই n এর সঙ্গে প্রপোর্শনাল হবে। এখানে আমি লিখলাম কে প্রপোর্শনাল টু n, অর্থাৎ কে ইকুয়াল টু f ইন্টু n হলো, যেখানে ফটা হচ্ছে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এবারে এই যে ইকুয়েশনটা তুমি পেয়েছিলে 7 নম্বর ইকুয়েশন, যেখানে কে এর জায়গায় তুমি n ইন্টু f তুমি বসিয়ে দাও, কে এর জায়গায় n ইন্টু f বসিয়ে দাও, বসিয়ে দিলে 13 নম্বর ইকুয়েশন পেলে এইটা হয়ে গেল তোমার এনার্জির এক্সপ্রেশন। তো এই যে এনার্জি এক্সপ্রেশনটা পেয়েছো সেখান থেকে শুধু f এর অ্যাকচুয়াল ভ্যালুটা কি সেটা আমি এখনো পাইনি। ফটা এখানে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট হিসেবে অ্যাপিয়ার করেছে। তোমার কেটা n এর সঙ্গে প্রপোর্শনাল তুমি পেলে, n যেখানে ইন্টিজার there must be a proportionality constant, this is f, এবং এনার্জি এক্সপ্রেশন সেই ফটা ঢুকে পড়েছে। এবার আমাকে ফটার ভ্যালুটাকে বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা এবারে আচ্ছা আমি এই পর্যন্ত থামি। দেখো এই যতখানি বলেছি এই পর্যন্ত কারো যদি কোনো অসুবিধা থাকে বলো। এই অ্যাকচুয়াল ইম্পর্টেন্ট জায়গাটা আমরা বলছি, যা বলেছি তাতে কারো কোনো অসুবিধা আছে কিনা বলো। আমি কিন্তু একদম ট্র্যাডিশনাল বোর্ড থিওরির মতো করে করছি না। ট্র্যাডিশনাল বোর্ড থিওরি যেটা তোমার বইয়ে করে দেওয়া থাকে বা মাস্টারমশাই তোমাকে যেটা বলবে সেটা একদম ইললজিক্যালি বলা। আমি পুরো জিনিসটাকে লজিক্যালি বলার চেষ্টা করছি, তুমি লজিকটা ধরতে পারছো কিনা দেখো। যে সেন্ট্রিফিউগাল ফোর্সটা কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্সের সঙ্গে সমান আর অ্যাঙ্গুলার মোমেন্টটা কনস্ট্যান্ট হবে, কারণ এটাকে সেন্ট্রাল ফোর্স পাবে। এর বাইরে আমি কিছু জানি না। এই দুটোকে কাজে লাগিয়ে তুমি জাস্ট এনার্জিটা এই 7 নম্বর ইকুয়েশনটাকে পেলে এবং সেখান থেকে এনার্জিটা 1/k² এর সঙ্গে প্রপোর্শনাল। এবার কেটা অ্যাঙ্গুলার মোমেন্টাম, এবারে সেইটাকে আমাকে জাস্ট পেতে হবে। এইটার জন্য আমি দেখো এই যে তোমার অলরেডি 1913 সালের আগে বামার ইকুয়েশন, রিডবার্গ ইকুয়েশন, লিজ কম্বিনেশন প্রিন্সিপাল, প্ল্যাঙ্ক হাইপোথিসিস, ফটোইলেকট্রিক ইত্যাদি থ্রু দিয়ে তুমি পেয়েছিলে যে এনার্জি মানে ওয়েভ নাম্বারটা বা সেখান থেকে এনার্জিটা 1/n² এর সঙ্গে প্রপোর্শনাল। তাহলে ওখানে বলছি এনার্জিটা 1/k² এর সঙ্গে প্রপোর্শনাল, এখানে বললাম এনার্জিটা 1/n² এর সঙ্গে প্রপোর্শনাল। সার্টেনলি কে আর এন প্রপোর্শনাল হবে, কে ইকুয়াল টু এফ এন হবে। এবার তুমি ওই 7 নম্বর ইকুয়েশনে যে এনার্জির এক্সপ্রেশনে k² ছিল তার জায়গায় f²n² বসিয়ে দিলে, বসিয়ে তুমি 13 নম্বর ইকুয়েশনটাকে পেলে। তাহলে এই জায়গা পর্যন্ত কারো যদি কিছু অসুবিধা থাকে আগে বলো, তারপর আমরা পরের কেসে যাচ্ছি। বলো, ঠিক আছে এই পর্যন্ত? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই জায়গাটা এইখানে মানে মেন জায়গাটা তোমার ধরতে হবে কিন্তু। এবার আমাকে এফ এর বেলা মানে এফ এর এটাকে জানতে হবে, মানে তোমার কি বলে এফ এর ভ্যালুটাকে জাস্ট বের করতে হবে। আচ্ছা এফ এর ভ্যালু বের করার জন্য তুমি কি করছো দেখো। আচ্ছা
তুমি দেখো এই যে মানে প্ল্যাঙ্কের হাইপোথিসিস বা ইত্যাদি থেকে ফ্রিকোয়েন্সিটাকে দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ ডিভাইডেড বাই এইচ সেখান থেকে পেতে হয় ফ্রিকোয়েন্সিটাকে। এবং এই যে ফ্রিকোয়েন্সিটা, এই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে তোমার বেসিক্যালি কোয়ান্টাম মেকানিক্যাল কনসেপ্ট অফ ফ্রিকোয়েন্সি। তুমি চাইলে এটাকে সাফিক্স কিউ একটা লিখতে পারো, মানে কোয়ান্টাম মেকানিক্যালি যেটা প্ল্যাঙ্কের হাইপোথিসিস থেকে ফ্রিকোয়েন্সি এইরকম ভাবে বের করতে হয় যে দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ সেইটাকে এইচ নিউ ধরতে হয়, অর্থাৎ দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপকে এইচ দিয়ে ভাগ করে যেটা পাবে সেটাই বেসিক্যালি ফ্রিকোয়েন্সি, যেটা বলে কোয়ান্টাম মেকানিক্যাল ফ্রিকোয়েন্সি। সেটা কত E(n2 - E(1)/h)। তাহলে এই এক্সপ্রেশনটাকে তুমি বসিয়ে দাও, তাহলে সেখান থেকে কি দাঁড়াবে mz²e⁴/32π²ε² তাহলে তোমার এই যে এনার্জি এক্সপ্রেশনটা আছে 13 নম্বর ইকুয়েশনে, এখানে En1টা যখন লিখবে এখানে এই n স্কোয়ারের জায়গায় n1 স্কোয়ার লেখো, En2 যখন লিখবে তখন n2 জায়গায় n2 স্কোয়ার লেখো। তুমি জাস্ট বিয়োগটাকে করো, বিয়োগটা করলে অলরেডি যে একটা মাইনাস সাইন ছিল তাই এটাকে যদি প্লাস করে দাও mz²e⁴/32π²ε² এদিকটা হয়ে যাচ্ছে 1/n1² - 1/n2²। এটা আচ্ছা, এবারে তুমি যদি পাশাপাশি দুটো লেভেলের মধ্যে আচ্ছা এই যে ফ্রিকোয়েন্সি এটা কোয়ান্টাম মেকানিক্যাল ফ্রিকোয়েন্সি আর কি, যেটা আমি এখানে যে কিউ সাফিক্স দিয়ে লিখেছি এটা বেসিক্যালি QUANTUM কোয়ান্টাম। এটা যে কোয়ান্টাম মেকানিক্যাল কনসেপ্ট অফ ফ্রিকোয়েন্সি এইটা। আচ্ছা, ক্লাসিক্যাল কনসেপ্ট অফ ফ্রিকোয়েন্সিটা কি? ক্লাসিক্যাল কনসেপ্ট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে তোমার 1 সেকেন্ডে কতবার ঘুরলো। 1 সেকেন্ডে কতবার ঘুরলো সেটা কি হবে, ভেলোসিটি যদি ভি হয় তাকে 2πr দিয়ে ভাগ করবো। ভেলোসিটি ভি মানে 1 সেকেন্ডে কত পথ গেল, আর যদি রেডিয়াসটা আর হয় তা 2πr পাথ যদি ঘোরে তাহলে একবার ঘোরা হয়ে যায়, তাহলে v/2πr সেটা বেসিক্যালি তোমার ক্লাসিক্যাল ফ্রিকোয়েন্সিটা। তাহলে এবারে ভি এর এক্সপ্রেশনটা তুমি জাস্ট বসালে, দেখো ভি এর এক্সপ্রেশনটা এখানে বলে নি যে ভিটা তো k/mr ছিল, মানে হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম mvr = k ছিল, তো সেখানে ভিটা হচ্ছে k/mr। এবারে আর এর এক্সপ্রেশনটা তুমি জাস্ট বসিয়ে দিলে, আর এর এক্সপ্রেশন অলরেডি বের করা ছিল, হ্যাঁ, আর এর এক্সপ্রেশনটাকে বের করে বসিয়ে দেওয়ার পরে তুমি একটা কে পেলে, সেই কেটাকে তুমি fn দিয়ে রিপ্লেস করে দাও, সেখান থেকে তুমি ভেলোসিটির এক্সপ্রেশনটাকে পেয়ে যাচ্ছ। আর রেডিয়াসের এক্সপ্রেশনটা তুমি জাস্ট বের করে দেখেছিলে, হ্যাঁ, রেডিয়াসের এক্সপ্রেশনটা কে ছিল, কে এর জায়গায় তুমি fn বসিয়ে দাও, তার মানে 16 নম্বর এবং 17 নম্বর ইকুয়েশনে ভেলোসিটি এবং আর এর এক্সপ্রেশন তোমার বের করা আছে। এবারে তুমি যখন ক্লাসিক্যাল ফ্রিকোয়েন্সিটা বের করছো, ভি এর জায়গায় এই ভিটাকে বসাও আর আর এর জায়গায় ওই আরটাকে বসাও, তাহলে বসিয়ে যেটা হচ্ছে তুমি করসপন্ডিং ক্লাসিক্যাল ফ্রিকোয়েন্সিটা পাচ্ছ এইটা। আচ্ছা, এবারে যখন তুমি কোয়ান্টাম মেকানিক্যাল ফ্রিকোয়েন্সি করলে এটা হচ্ছে n1 থেকে n2 ট্রানজিশনের জন্য। এবার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি যদি বের করতে হয় তাহলে পাশাপাশি দুটো লেভেলের মধ্যে ট্রানজিশনটাকে করতে হয়, অর্থাৎ n থেকে n+1 এ ট্রানজিশন যদি তুমি কনসিডার করো, অর্থাৎ n1টা হচ্ছে n, n2টা হচ্ছে n+1। সেটা করলে করসপন্ডিং যে কোয়ান্টাম মেকানিক্যাল ফ্রিকোয়েন্সিটা 1/n² - 1/n+1² হয়ে যাচ্ছে, তার নিচটা হয়ে গেল কত n²/n+1² নিউমারেটরটা হয়ে গেল n+1² - n²। এটা করলে 2n+1/n² × n+1² এটা দাঁড়াচ্ছে। তাহলে 19 নম্বরটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল ফ্রিকোয়েন্সিটা এটা। তাহলে আমি জাস্ট পাশাপাশি দুটো লেভেলের মধ্যে যদি ট্রানজিশন হয় তাহলে n1টা n ধরলে n2টাকে n+1 ধরো, সেই মতো করে কোয়ান্টাম মেকানিক্যাল ফ্রিকোয়েন্সিটাকে বের করো। ক্লাসিক্যাল ফ্রিকোয়েন্সি অলরেডি বের করা আছে, কোয়ান্টাম মেকানিক্যাল ফ্রিকোয়েন্সি তুমি বের করলে। আচ্ছা, এবারে এই যে কোয়ান্টাম মেকানিক্যাল ফ্রিকোয়েন্সি তুমি পেয়েছো, সেই কোয়ান্টাম মেকানিক্যাল ফ্রিকোয়েন্সি এক্সপ্রেশন না তুমি এক কাজ করো, n-টা টেন্ডস টু ইনফিনিটি করে দাও। কেন করছি সেটা তোমায় পরে বলছি। ধরো n-টাকে টেন্ডস টু তুমি ইনফিনিটি করলে, তাহলে n যদি টেন্ডস টু ইনফিনিটি হয়ে যায় 2n+1টা 2n হয়ে যাবে, আর এখানে n+1টা n হয়ে যাবে, তাহলে 2n/n⁴ হয়ে গেল, একটা n কেটে দিলে 2/n³ হয়ে গেল। 2/n³ এই এক্সপ্রেশন তুমি বসিয়ে দাও, বসিয়ে দিলে একটা কোয়ান্টাম মেকানিক্যাল ফ্রিকোয়েন্সি পেলে, সেটা হচ্ছে 20 নম্বর ইকুয়েশনে লেখা আছে। তাহলে দেখো, তাহলে ক্লাসিক্যাল ফ্রিকোয়েন্সিটা তোমার বেসিক্যালি 18 নম্বর ইকুয়েশনে, আর কোয়ান্টাম মেকানিক্যাল ফ্রিকোয়েন্সিটা তোমার 20 নম্বর ইকুয়েশনে, যখন পাশাপাশি দুটো লেভেলের মধ্যে ট্রানজিশন ঘটছে। আচ্ছা, এবারে বোর সাহেব এখানে বলল, দেখো মানে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে বোর যেটা বললো যে একটা ক্লাসিক্যাল ফ্রিকোয়েন্সি তুমি ডিফাইন করেছো, একটা কোয়ান্টাম মেকানিক্যাল ফ্রিকোয়েন্সি ডিফাইন করেছো, দুটোকে ফ্রিকোয়েন্সি বলতে দুটোর মানে একদম আলাদা। ক্লাসিক্যাল ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 সেকেন্ডে ওই সার্কুলার অরবিটটা কতবার ঘুরছে, আর কোয়ান্টাম মেকানিক্যাল ফ্রিকোয়েন্সি হচ্ছে দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ, তাকে এই দিয়ে ভাগ করলে তুমি কোয়ান্টাম মেকানিক্যাল ফ্রিকোয়েন্সি পাচ্ছ। দুটো একদমই আলাদা, কিন্তু দুটোই ফ্রিকোয়েন্সি। বোর যেটা বললেন সেটা হচ্ছে এই যে এই দুটো ফ্রিকোয়েন্সি এক হয়ে যাবে যখন কোয়ান্টাম নাম্বারটা খুব হাই হয়ে যাবে, যেটাকে বলা হচ্ছে বোরস করসপন্ডেন্স প্রিন্সিপাল। কি বলছে, when quantum number tends to infinity then quantum mechanical results match with the classically expected result। তাহলে
কোয়ান্টাম মেকানিক্যাল রেজাল্টটা ক্লাসিক্যাল রেজাল্টের সঙ্গে সমান হয়ে যাবে। হ্যাঁ, তোমার যখন কোয়ান্টাম নাম্বারটা প্রচন্ড হাই হয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে তোমার বোরস করেসপন্ডেন্স প্রিন্সিপাল। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বোরস করেসপন্ডেন্স প্রিন্সিপাল বলছে লিমিট m টেন্ডস টু ইনফিনিটি নিউ কোয়ান্টাম শুড বি ইকুয়াল টু নিউ ক্লাসিক্যাল। তাহলে দেখো, নিউ কোয়ান্টাম 20 নম্বর ইকুয়েশনে, আর নিউ ক্লাসিক্যাল হচ্ছে তোমার 18 নম্বর ইকুয়েশনে। তার মানে যখন তোমার m টেন্ডস টু ইনফিনিটি, এই যে আমি 19 থেকে 20 নম্বর ইকুয়েশনটা পেয়েছি কোথায়, না m টেন্ডস টু ইনফিনিটি করে। তাহলে m যখন টেন্ডস টু ইনফিনিটি, নিউ কোয়ান্টাম যদি নিউ ক্লাসিক্যালের সঙ্গে সমান হয়, তা 18 এবং 20 ইকুয়েশন দুটো তুমি সমান করে দিলে। 18 নম্বর ইকুয়েশনে নিউ ক্লাসিক্যাল ছিল এইটা, আর 20 নম্বর ইকুয়েশন নিউ কোয়ান্টাম হলো এইটা। এই দুটো তুমি কম্পেয়ার করো, দেখো m z স্কয়ার টু দি পাওয়ার 4, m z স্কয়ার টু দি পাওয়ার কেটে চলে গেল। আর একটা পাই স্কয়ার, পাই কিউব কেটে গিয়ে ডান দিকে একটা পাই রয়ে গেল। 16 32 কেটে গিয়ে ডান দিকে একটা 2 রয়ে গেল। এপসাইলন 0 স্কয়ার, এপসাইলন 0 স্কয়ার কেটে চলে গেল। আর এখানে দেখো একটা f স্কয়ার আছে, এখানে f কিউব আছে, একটা f স্কয়ার কেটে গিয়ে এখানটা f রয়ে গেল, এখানে একটা h রয়ে গেল, n কিউব কেটে গেল। তার মানে বাঁ দিকে পড়ে এলো 1/8, ডান দিকে পড়ে এলো 1/2 পাই f। তাহলে এখান থেকে থাকে f ইকুয়াল টু হয়ে গেল h/2 পাই। তাহলে খেয়াল করো যে অ্যাঙ্গুলার মোমেন্টামটা এল, যেটা তুমি এমভিআর লিখেছিলে, সেটাকে তুমি প্রথমে কে দিয়ে স্টার্ট করেছিলে। এবার সেই কেটাকে এক জায়গায় লিখেছিলে এন ইন্টু এফ, মানে কেটা হচ্ছে এন এর সঙ্গে প্রপোর্শনাল উইথ প্রপোর্শনালি কনস্ট্যান্ট এফ, আর সেই এফ এর ভ্যালুটা এখন বেরিয়ে গেল h/2 পাই, অর্থাৎ এমভিআর ইকুয়াল টু হয়ে গেল দেখো এন h/2 পাই। তাহলে এই যেটা তোমরা বোর্ডের পস্টুলেটে একদম স্টার্টিং এ বলো যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কত করে নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনটা ঘুরবে, যেখানে ঘুরলে নাকি অ্যাঙ্গুলার মোমেন্টামটা h/2 পাই ইন্টিগ্রাল মাল্টিপল হয়, অর্থাৎ mvr ইকুয়াল টু nh/2 পাই হয়। তাহলে এইটা তোমরা ইনিশিয়ালি অ্যাজ যেন তোমাকে কানে কেউ ফুসমন্তরের মতো বলে গেছে, তুমি ধরে নিয়ে গল্প স্টার্ট করলে। আমরা কিন্তু কিচ্ছু ধরে নিলাম না, আমরা ক্লাসিক্যালি এগোচ্ছি। ক্লাসিক্যালি এগোতে 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 দেখলাম যে সবকিছু কনসিস্টেন্ট হবে, অর্থাৎ তোমার এক্সপেরিমেন্টাল রেজাল্টের সঙ্গে আমাদের যে মডেল বা অ্যাজাম্পশন সেগুলো কনসিস্টেন্ট হবে তোমার, যদি তোমার ওই অ্যাঙ্গুলার মোমেন্টামটা h/2 পাই ইন্টিগ্রাল মাল্টিপল হয়। তাহলে এটাই হচ্ছে তোমার বেসিক্যালি পস্টুলেট 1 অফ বোর থিওরি। তাহলে দেখো, তাহলে আমাদের ফিলোসফিটা একদম আলাদা। তোমরা কিন্তু এইরকম ভাবে পড়োনি। যদি 11-এ তুমি বোর থিওরি ডেরিভেশন করে থাকো, তাহলে এইরকম ভাবে পড়োনি, বা তুমি যখন গ্র্যাজুয়েশনে পড়বে তোমার মাস্টারমশাই যখন করাবে, তোমাকে কিন্তু এইরকম ভাবে করাবে না। হ্যাঁ, কিন্তু এটাই লজিক্যাল। না হলে একদম শুরুতেই তুমি জাস্ট ওই মানে ধরেই নিলে যে mvr ইকুয়াল টু nh/2 পাই, তারপরে একজন কেউ মুখস্থ করছো। হ্যাঁ, ব্যাপারটা তা না, লজিক্যালি জিনিসটা ডেভেলপ করবে। তো হঠাৎ করে মানুষ কেনই বা ধরে নেবে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম h/2 পাই ইন্টিগ্রাল মাল্টিপল। প্রথম বুঝতে হচ্ছে এটা একটা সেন্ট্রাল ফোর্স প্রবলেম বলে, অ্যাঙ্গুলার মোমেন্টাম যে কনস্ট্যান্ট অফ মোশন, এটা তোমায় বুঝতে হচ্ছে। তারপরে সেটা কোন ভ্যালুতে কনস্ট্যান্ট সেইটা দেখতে গেলে তোমার এই যে বিভিন্ন রকম এক্সপেরিমেন্টাল স্পেক্ট্রা টেক্ট্রা তুমি পেয়েছো, বামান ইকুয়েশন, রিভাইস ইকুয়েশন, রিচ কম্বিনেশন প্রিন্সিপাল, হ্যানাতান এইসব পেয়েছো, সেইখান থেকে আস্তে 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 তার সঙ্গে বোর্স করেসপন্ডেন্ট প্রিন্সিপাল এটাকে মিশিয়ে দিয়ে আমি আলটিমেটলি দেখলাম যে অ্যাঙ্গুলার মোমেন্টামটা h/2 পাই ইন্টিগ্রাল মাল্টিপল হচ্ছে। বোঝাতে পারলাম পুরো জিনিসটা? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো তো? তাহলে এবারে আমি পস্টুলেটটায় আসছি। তোমরা পস্টুলেট দিয়ে স্টার্ট করো, আমি পস্টুলেট দিয়ে শেষ করছি। বেসিক্যালি পস্টুলেট 1 কি বলছে না, ফর হাইড্রোজেন অ্যাটম আর হাইড্রোজেন লাইট 1 ইলেকট্রন আয়ন, 1 electron ions, electron rotates around the nucleus in some specific circular orbit of fixed area where angular momentum is integral multiple of h/2 পাই, অর্থাৎ mvr ইকুয়াল টু দেখো তোমার n h/2 পাই হয়ে গেল, উইথ n ইকুয়াল টু 1 2 3 ডট 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 ডট। দিস ইজ দ্য বোরস কোয়ান্টাইজেশন রুল বলা হয় এটাকে, যে অ্যাঙ্গুলার মোমেন্টামটা h/2 পাই ইন্টিগ্রাল মাল্টিপল হয়, বোরস কোয়ান্টাইজেশন রুল। আজ এবারে কথাটা হচ্ছে বোর সাহেব এই রাদারফোর্ডের যে অ্যাটমিক মডেল, তার যে ডিফেক্ট থেকে তিনি লেসন নিচ্ছেন। রাদারফোর্ডের যে অ্যাটমিক মডেল, সেখানে কি ছিল না, যখন তোমার ওই নির্দিষ্ট অরবিটে ইলেকট্রনটা ঘুরছে, সে ঘুরতে ঘুরতে সে যদি রেডিয়েশন ছাড়ে, তাহলে তার এনার্জিটা কমতে কমতে স্পাইরাল মোশন নিয়ে ইলেকট্রন নিউক্লিয়াসকে ধাক্কা দেবে এবং অ্যাটমিক স্ট্রাকচারটা কোলাপস করে যাবে। সেটা হওয়া চলবে না। সেখানে বোর বললেন যে অরবিটগুলো অ্যাকচুয়ালি স্টেশনারি, অরবিটস আর স্টেশনারি। তার মানেটা কি, দিস মিনস ইন এ পার্টিকুলার অরবিট দ্য ইলেকট্রন নাইদার অ্যাবজর্ব নর এমিট ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। সে এনার্জি অ্যাবজর্বও করবে না, এমিটও করবে না। আজ এবারে কথাটা হচ্ছে যে হাইড্রোজেন অ্যাটমের স্টেবিলিটি দেওয়ার জন্য এটা বলা হলো যে যে কোনো একটা নির্দিষ্ট অরবিটে যখন ঘুরছে তখন এনার্জি সে নিচ্ছেও না এবং দিচ্ছেও না। তাহলে আমি স্পেকট্রা পাবো কি করে? বলো যে স্পেকট্রা পাবো তখনই যদি এরকম এনার্জি তুমি দিতে পারো যাতে করে
যে এনার্জিটা পেলে একটা লেভেল থেকে আপার লেভেলে চলে যেতে পারে, বা ততখানি এনার্জিকে ছেড়ে দিতে পারে, ততখানি এনার্জিকে ছাড়লো যাতে করে আপার লেভেল থেকে লোয়ার লেভেলে চলে আসতে পারে, তাহলে সে এনার্জি অ্যাবজর্ব করবে বা এমিট করবে এবং সে তোমাকে স্পেকটা দেবে। যদি এমন হয় যে লাইট অ্যাবজর্ব করে সে একটা লেভেল থেকে আপার লেভেলে চলে গেল, বা এনার্জি অ্যাবজর্ব করে একটা লেভেল থেকে আপার লেভেলে চলে গেল, তাহলে অ্যাবজর্পশন হলো, অথবা আপার লেভেল থেকে লোয়ার লেভেলে নেমে গেল, সে বেসিক্যালি ছেড়ে দিল, তা তোমার এমিশন হলো। দিস ইজ ইম্পর্টেন্ট যে দ্য ইলেকট্রন may be excited to higher energy level by absorbing a fixed amount of energy, or it may decay to lower energy level by emitting a fixed amount of energy, that is delta equal to h। আর ডেল্টা ইকুয়াল টু এইচ নিউ হলে তবেই সে এনার্জিটাকে নিয়ে আপার লেভেলে যাবে বা এনার্জিটাকে নিয়ে লোয়ার লেভেলে যাবে, নামবে আর এইটা। হ্যাঁ, এবারে ওই স্পেসিফিক অ্যামাউন্ট এনার্জি তুমি না দাও, তাহলে এটা হবে যে সেই এনার্জি নেবেও না দেবেও না, অর্থাৎ সময়ের সাথে সাথে কিন্তু এনার্জিটা ফিক্স থেকে যাবে, অর্থাৎ অরবিট স্টেশনারি থেকে যাবে। তো এই তিনটে হচ্ছে তোমার বেসিক্যালি তিনটে পস্টুলেটস অফ বোর থিওরি। দেখো এখন তিনটে পস্টুলেট পরিষ্কার তো? আচ্ছা, এবার আমি ফিরে আসি একটুখানি। আমি তো এনার্জির এক্সপ্রেশনটা পেয়েছিলাম, সেই এনার্জি এক্সপ্রেশন নিয়ে আমি আরো ডিসকাশন করব। আচ্ছা, তার আগে ভেলোসিটির এক্সপ্রেশনটা একটুখানি দেখে নিই। দেখো, ভেলোসিটির এই যে এখানে এক্সপ্রেশনটা তুমি বের করে রাখলে, ভেলোসিটি বা রেডিয়াস যাই বলো না কেন, এই যে 16 নম্বর ইকুয়েশন 17 নম্বর ইকুয়েশনে ভেলোসিটিটাকে বের করে রেখেছো কিসের টার্মসে? এফ দিয়ে। বা রেডিয়াসটাকে বের করে রেখেছো তুমি এফ দিয়ে। তুমি কি করবে? এফটাকে যদি এইচ ওভার 2 পাই তুমি সেগুলোকে বসিয়ে দাও। বসিয়ে দিলে ভেলোসিটির এক্সপ্রেশনটা পেয়ে যাচ্ছ কত না, ভি এনটা হয়ে গেল জেড বাই এন। এই যে এখানে এফটা ছিল, এফ এর জায়গায় তুমি এইচ ওভার 2 পাইটাকে বসিয়ে দিচ্ছ, তাহলে ভেলোসিটির এক্সপ্রেশনটা বেরোচ্ছে জেড বাই এন ইন্টু স্কোয়ার বাই 2 এপসাইলন জেড ইন্টু এইচ। আচ্ছা, এবারে দেখো হাইড্রোজেন অ্যাটম যদি হতো এবং যদি ফার্স্ট বোর অরবিট তুমি কনসিডার করতে, তাহলে জেড ইকুয়াল টু 1 হবে আর এন ইকুয়াল টু 1 হবে। তাহলে এই এক্সপ্রেশনে যদি জেড এর জায়গায় 1 এবং এন এর জায়গায় 1 তুমি বসিয়ে দাও, তাহলে দেন ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন, হ্যাঁ মানে ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন কোথায় না, ইন দ্য ফার্স্ট বোর অরবিট, ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন ইন দ্য ফার্স্ট বোরস অরবিট, সেটা হচ্ছে v1 লিখছি, যেটা হয়ে যাবে স্কোয়ার বাই 2 এপসাইলন 0 এইচ। এবারে এইটাকে তুমি জাস্ট যেটা লিখতে পারো, উপর নিচে সি দিয়ে গুণ করে দিতে পারো। সি দিয়ে গুণ করে সি দিয়ে ভাগ করে দিলে, তাহলে সি দিয়ে ভাগ করে দিলে যেটা পাবে সেটাকে বলা যায় ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট। মানে এখানে এই যে এটা কি করছি দেখো, যে আলফাটা যদিও ভ্যালুটা হচ্ছে 1/137 এর মতো, কিন্তু আলফার এক্সপ্রেশনটা কি হবে? আলফার এক্সপ্রেশনটা স্কোয়ার বাই 2 এপসাইলন 0 এইচ ইন্টু সি। এই যে ভেলোসিটির এক্সপ্রেশনটা বেরিয়েছে না, তুমি কি করলে? সি দিয়ে গুণ করে সি দিয়ে ভাগ করলে, সেটা হচ্ছে স্পিড অফ লাইট, ঠিক আছে? তাহলে কত হলো এটা? তাহলে এটাকে তুমি লিখলে যে আলফা ইন্টু সি। এই যে এইখানে স্কোয়ার বাই 2 এপসাইলন 0 এইচ ইন্টু সি, এটা হচ্ছে আলফা। এবারে সব ভ্যালুগুলো যদি বসিয়ে দাও, তাহলে আলফাটা বেরোবে 1/137। অর্থাৎ দেখো যেটা দাঁড়াচ্ছে যে ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন ইন দ্য ফার্স্ট বোর অরবিট, ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন অফ হাইড্রোজেন অ্যাটম ইন দ্য ফার্স্ট বোর অরবিট, সেটা হচ্ছে আলফা ইন্টু সি হয়, যেখানে আলফাটা হচ্ছে 1/137, মানে 1/137.03605, 1/137 বললেই হবে। তার মানে n ইকুয়াল টু 1 অর্থাৎ ফার্স্ট বোর অরবিটে ঘূর্ণায়মান যে ইলেকট্রন, তার ভেলোসিটিটা লাইটের যে স্পিড তার 137 ভাগের 1 ভাগ হয়। এবারে এই v1টা যেটা ফার্স্ট বোর অরবিটে ঘূর্ণায়মান ইলেকট্রনের ভেলোসিটি, হ্যাঁ, সেইটা স্কোয়ার বাই 2 এপসাইলন 0 এইচ, সেটা তুমি জাস্ট এই ইকুয়েশনে বসিয়ে দাও। বসিয়ে দিলে vnটা পেয়ে যাচ্ছে কত, জেড বাই এন ইন্টু v1, যেখানে v1টা তোমার অলরেডি বলে দেওয়া হয়। তাহলে ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন এক্সপ্রেশন তুমি পেয়ে গেলে। আর ফার্স্ট বোর অরবিটে ইলেকট্রনটা ঘুরছে তার ভেলোসিটি তুমি পেয়ে গেলে। আর আলফা যেটা স্কোয়ার বাই 2 এপসাইলন 0 এইচ, এটা হলো ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট। এটা কেন ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট হবে তুমি সমারফিল্ড থিওরি যখন বলবো তখন তুমি বুঝতে পারবে। আসলে যেটা হয় যে তোমার ওই হাই রেজলিউশন স্পেকট্রোফটোমিটারে বোর থিওরি থেকে প্রেডিক্টিভ যতগুলো লাইন পাওয়া যায়, সেই লাইনের সংখ্যাটা বেড়ে যায়। অর্থাৎ লাইনের সংখ্যাটা কেন বেড়ে যায়, সেখানে আলফার কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল আছে, সেখানে আলফাটাকে বলা হয় ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট। তাহলে ভেলোসিটির এক্সপ্রেশনটা বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। আসলে নিউমেরিক্যাল প্রবলেম করার সময় না এই ফর্মুলাগুলো খুব ইম্পর্টেন্ট, যে ভিএনটাতে জেড বাই এন ইন্টু v1। তোমার বেসিক্যালি v1টা তো তুমি জানো আলফা ইন্টু সি, যেখানে আলফাটা তো 1/137। তার মানে হাইড্রোজেন ছাড়া অন্যান্য ক্ষেত্রে যদি তোমাকে ভেলোসিটিটাকে বের করতে হয়, তাহলে এই যে জেড বাই এন ইন্টু v1 উইথ v1 এর যে স্পেসিফিক ভ্যালু আর কি, সেটা তোমার অ্যাকচুয়ালি কাজে লাগে। তারপরে চলে আসো রেডিয়াসে। দেখো রেডিয়াসের এক্সপ্রেশনটা ঠিক একই রকম ভাবে এফ দিয়ে করা ছিল। এফ এর জায়গায় তুমি এইচ ওভার 2 পাইটাকে বসিয়ে দাও। তো এফ এর জায়গায় যদি এইচ ওভার 2 পাইটা তুমি বসিয়ে দাও,
তাহলে তুমি সেখান থেকে দেখো রেডিয়াসের এক্সপ্রেশনটা পেয়ে যাচ্ছ। আর এনটা হচ্ছে এন স্কোয়ার বাই জেড ইন্টু এপসাইলন জিরো এইচ স্কোয়ার বাই পাই এম স্কোয়ার। এটা আচ্ছা, এবার হাইড্রোজেন অ্যাটমের জন্য তোমার জেড ইকুয়াল টু 1 আর এন ইকুয়াল টু 1 যদি তুমি বসিয়ে দাও, তাহলে ফার্স্ট বোর অরবিটের যে রেডিয়াসটা, হ্যাঁ, সেটা কত হবে r1, সেটা এখান থেকে এপসাইলন জিরো এইচ স্কোয়ার বাই পাই এম স্কোয়ার হয়ে যাচ্ছে, সেটাকে তুমি a0 লেখো, তাহলে বোর রেডিয়াস। যে বোর রেডিয়াসের ভ্যালুটা তুমি এপসাইলন জিরো এইচ পাই এম ই তাদের ভ্যালু বসিয়ে দিলে সেটা বেরোবে 0.529 অ্যাংস্ট্রম, অর্থাৎ আর এনটা হয়ে গেল এন স্কোয়ার বাই জেড ইন্টু a0 উইথ a0 ইকুয়াল টু 0.529 অ্যাংস্ট্রম। তাহলে দেখো রেডিয়াসের এক্সপ্রেশনটা তোমার বেরিয়ে গেল। রেডিয়াসের এক্সপ্রেশনটা যে ফর্মুলা মুখস্থ করে তুমি করবে সেটা হচ্ছে এন স্কোয়ার বাই জেড ইন্টু a0, যেখানে a0টা হচ্ছে 0.529 অ্যাংস্ট্রম। রেডিয়াস অফ দ্য অরবিট বেরিয়ে গেল। ঠিক আছে, অসুবিধা নেই তো? বলো। আচ্ছা, এবারে এনার্জির এক্সপ্রেশন। আচ্ছা, এনার্জির এক্সপ্রেশনটা তুমি জাস্ট ওই এফ এর জায়গায় আবার এইচ ওভার 2 পাই বসিয়ে দাও। এনার্জিটা এফ এর টার্মসে বসে বেরিয়েছিল, সেটাকে তুমি জাস্ট এফ এর জায়গায় এন, মানে এফ এর জায়গায় এইচ ওভার 2 পাই তুমি বসিয়ে দাও। বসালে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে যে ইলেকট্রনিক এনার্জির এক্সপ্রেশনটা বেরোচ্ছে মাইনাস এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন জিরো স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার। এটা হচ্ছে এনার্জির এক্সপ্রেশন। এনটা হচ্ছে 1 2 3 ডট ডট ডট। এটাকে আমি পরে আবার ভালো করে আলোচনা করবো। জাস্ট এনার্জিটা হচ্ছে এই। আচ্ছা, এবারে আয়নাইজেশন পোটেনশিয়াল বের করার জন্য তুমি কি করছো না, তুমি প্রথমে দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটাকে ক্যালকুলেট করো। তাহলে n1 থেকে n2 লেভেলে গেলে যে এনার্জি গ্যাপটা, সেটা হবে কত, এম জেড স্কোয়ার টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন জিরো এইচ স্কোয়ার ইন্টু 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। আচ্ছা, এবারে তুমি যদি জাস্ট হাইড্রোজেন অ্যাটমের জন্য ফার্স্ট আয়নাইজেশন পোটেনশিয়ালটাকে বের করতে চাও, তাহলে ইলেকট্রনটা ছিল n1 ইকুয়াল টু 1 এ, সেখান থেকে তোকে ইনফিনিটিতে পাঠাতে হবে। তাহলে n1 এর জায়গায় 1 লেখো আর n2 এর জায়গায় ইনফিনিটি বসাও। তো বসালে কি হচ্ছে না, আয়নাইজেশন পোটেনশিয়ালটা বেরোচ্ছে এম ই টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন জিরো স্কোয়ার এইচ স্কোয়ার, এবং সেই ভ্যালুটা বেরোয়, তুমি এই ভ্যালুগুলো কিন্তু বসিয়ে দাও, তাহলে সেটা বেরোবে 13.6 ইলেকট্রন ভোল্ট। এটা তাহলে দেখো, তাহলে এইখান থেকে তুমি যদি দেখো যে এনার্জি এক্সপ্রেশনটা জেড স্কোয়ার বাই এন স্কোয়ারটা যদি আলাদা করে রেখে দাও, মাইনাস সাইনটাকে যদি আলাদা করে রেখে দাও, যে বাকি যে ভ্যালুটা এম ই টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন জিরো স্কোয়ার এইচ স্কোয়ার, সেটা হচ্ছে 13.6 ইলেকট্রন ভোল্ট হচ্ছে। এখানে এনার্জি এক্সপ্রেশনটা ইএনটা হচ্ছে মাইনাস 13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইন দ্য ইউনিট অফ ইলেকট্রন ভোল্ট। এটাও কিন্তু একই রকম ভাবে তোমার ইম্পর্টেন্ট। তাহলে আমি দেখো ভেলোসিটির এক্সপ্রেশন, মানে অ্যাকচুয়ালি নিউমেরিক্যাল প্রবলেম করার সময় না, এই যে শর্ট হ্যান্ড নোটেশনটা, এইটা অ্যাকচুয়ালি কাজে, মানে ছোট করে যে ফর্মুলাটাকে করে দেবে এটাই তোমার কাজে লাগবে, কারণ এখানে অনেক কিছু অলরেডি ক্যালকুলেট করা থাকছে। তোমার ভেলোসিটির এক্সপ্রেশনটা হচ্ছে জেড বাই এন ইন্টু ভি1, যেখানে ভি1টা হচ্ছে তোমার ওই আলফা ইন্টু সি। রেডিয়াসের এক্সপ্রেশনটা হচ্ছে তোমার আর এনটা এন স্কোয়ার বাই জেড ইন্টু a0, a0 হচ্ছে বোর্ড এরিয়া, যার ভ্যালুটা হচ্ছে 0.529 অ্যাংস্ট্রম। আর এনার্জির এক্সপ্রেশনটা হচ্ছে তোমার মাইনাস 13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, যেখানে 13. সেটা পড়েছে ইলেকট্রন ভোল্টে, আর আয়নাইজেশন পোটেনশিয়াল ক্ষেত্রে 13.6 ইলেকট্রন ভোল্ট হয়ে যাবে। তাহলে ভেলোসিটি, রেডিয়াস, এনার্জি, এই তিনটে এক্সপ্রেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই তিনটে এক্সপ্রেশন আমরা বললাম। আজ এবার ফ্রিকোয়েন্সি, ওয়েভ নাম্বার, ওয়েভ লেন্থ, টাইম পিরিয়ড, এগুলো একটুখানি বলে নিই। দেখো এনার্জি যদি এটা হয় মাইনাস এম জেড স্কোয়ার টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন জিরো স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার হয়, এবার দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ তুমি ক্যালকুলেট করে ফেললে। এবারে সেই দুটো লেভেলের এনার্জি গ্যাপ তুমি এইচ নিউ বললে, সেখান থেকে তুমি ফ্রিকোয়েন্সি পেয়ে গেলে। ঠিক আছে। আচ্ছা, ফ্রিকোয়েন্সি যে রেসিপ্রোকাল সেটা টাইম পিরিয়ড, সেটা তুমি পেয়ে যাবে। আর এবারে তুমি যদি ওয়েভ লেন্থ বা ওয়েভ নাম্বার বের করতে চাও, তুমি জানো নিউ ইন্টু ল্যামডা হচ্ছে সি, যেটা হচ্ছে স্পিড অফ লাইট। তো ওয়েভ লেন্থ হয়ে যাবে সি বাই নিউ বার, আর ওয়েভ নাম্বার করলে নিউ বার সেটা 1 বাই ল্যামডা সেটা নিউ বাই সি। এই এক্সপ্রেশন নিউ বার বের করতে গেলে একটা এক্সট্রা সি দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, এম জেড স্কোয়ার ইন্টু 4 বাই 8 এপসাইলন জিরো স্কোয়ার সি এইচ কিউব ইন্টু 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। এটা ঠিক আছে। আচ্ছা, এবারে এই যে ফ্রিকোয়েন্সিটা n2 থেকে n1 লেভেলে যাওয়ার জন্য, সেটাকে তুমি এইরকম ভাবে লিখতে পারো, সেটা হচ্ছে জেড স্কোয়ারটাকে আলাদা করে দাও, বাকি পড়ে থাকছে এম ই টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন জিরো স্কোয়ার সি এইচ কিউব। আর এই যে এম ই টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন জিরো স্কোয়ার সি এইচ কিউব, এটাকে বলা হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট, সেটা আর ইনফিনিটি নাম দেওয়া হচ্ছে। তার মানে তোমার যে ফ্রিকোয়েন্সির এক্সপ্রেশনটা, তুমি যদি n1, মানে এই ফ্রিকোয়েন্সির এক্সপ্রেশনটা যেখানে n1 থেকে n2 লেভেল বা n2 থেকে n1 লেভেলে আসছে আর কি, যেটা খুশি আর কি, সেটা অ্যাবজর্পশন হলে n1 থেকে n2 তে যাবে, আর এমিশন হলে n2 থেকে n1 এ আসবে। তো সেই এক্সপ্রেশনটা হচ্ছে যেখানে লেখা আছে আর কি, নিউ বারটা n1 থেকে n2 থেকে আর ইনফিনিটি 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার,
আর ইনফিনিটি হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট, এবং সেই রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালুটা কত না m e⁴/8 এপসাইলন 0 স্কোয়ার c ইন্টু h কিউব। এই m e⁴/8 এপসাইলন 0 স্কোয়ার c ইন্টু h কিউব। এটা তুমি অ্যাপ্রক্সিমেট ভ্যালু তুমি করে দেখবে 109,678 সেন্টিমিটার ইনভার্স এরকম মোটামুটি বেরোয় আসবে। ঠিক আছে? আর এবং এইখান থেকে তুমি স্পেকট্রা এক্সপ্লেন করতে পারছো। ধরো n1 এর ভ্যালু 1 আর n2 এর ভ্যালুটা 2, 3, 4, 5 ইত্যাদি হলে লাইমান সিরিজ পাবে। n1 = 2, n2 = 3, 5, 6 হলে যে বামার সিরিজ পাবে। n1 = 3 এবং n2 = 4, 5, 6 ইত্যাদি হলে পার্সেন্ট সিরিজ পাবে। ঠিক একই রকমের ব্র্যাকেট সিরিজ পাবে, ফান সিরিজ পাবে এন্ড সো অন। এর মধ্যে বামার সিরিজটা ভিজিবল রিজিয়নে পড়ে, লাইমানটা হচ্ছে আল্ট্রাভায়োলেট রিজিয়নে পড়ে, কিন্তু পার্সেন্ট ব্র্যাকেট ফান তারপরে হামফ্রে থাকে। হ্যাঁ, n1 = তোমার 6 আর n2 = 7, 8, 9 ইত্যাদি যদি হয় তাহলে তোমার হামফ্রে সিরিজ তাহলে জাস্ট এইটা হবে ভামার সিরিজটা হচ্ছে ভিজিবল রিজিয়নে, লাইমানের সিরিজটা আল্ট্রাভায়োলেট রিজিয়নে, আর বাকি সব সিরিজগুলো কিন্তু আইআর রিজিয়নে হয়। সেই মতো করে তুমি বিভিন্ন রকমের এটাও পেয়ে গেলে। দেখো এই যে এখানে তোমার স্কেমাটিক্যালি তোমার দেখিয়েছি যে লাইমান, বামার, পার্সেন্ট ব্র্যাকেট ফান এই সিরিজগুলো তোমার কেমন করে আসছে। তার মানে তুমি অ্যাকচুয়ালি এই এনার্জি এক্সপ্রেশন থেকে তুমি স্পেকট্রাটাকে এক্সপ্লেন করে ফেলতে পারলে। তা তুমি কি করলে না ভেলোসিটির এক্সপ্রেশন বের করলে, রেডিয়াসের এক্সপ্রেশন বের করলে, এনার্জি এক্সপ্রেশন বের করলে, আয়নাইজেশন পটেনশিয়াল বের করলে এবং স্পেকট্রাটাকে এক্সপ্লেন করলে, স্পেকট্রাটাকে এক্সপ্লেন করে সেখান থেকে ওয়েভ নাম্বার, ওয়েভলেন্থ, হ্যাঁ, ফ্রিকোয়েন্সি প্রত্যেকটা এক্সপ্রেশন তুমি পেয়ে গেলে। ঠিক আছে? তা দেখো যা বললাম ব্যাপারটা বোঝা গেছে পুরোটা? কি গো, কোনো অসুবিধা আছে? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। মানে এই যে মানে আসলে মেকানিক্যাল জায়গা যেটা, এই ভেলোসিটি, রেডিয়াস, এনার্জি, স্পেকটা কি করে এক্সপ্লেন করবে, আয়নাইজেশন পটেনশিয়াল, এগুলো তো স্ট্যান্ডার্ড জায়গায় সবকিছু থাকে। তুমি 11 এর বইয়েও দেখবে এই জিনিসগুলো সব আছে। ওই জায়গাটা আমার বেসিক্যালি এমফাসিস না। তুমি গ্র্যাজুয়েশন পড়ছো মানে তোমাকে সাবজেক্টটাকে ঠিক করে শিখতে হবে। তাহলে অ্যাকচুয়ালি বোর কেমন করে অ্যাপ্রোচ করেছেন বা লজিক্যালি অ্যাপ্রোচটা অ্যাকচুয়ালি কেমন হওয়া উচিত আর কি, হ্যাঁ, সেইটা আমি সেইটাকেই এমফাসিস দেওয়ার চেষ্টা করেছি আর কি। সেইটা তুমি একটু ভালো করে খেয়াল করবে। তার সঙ্গে সঙ্গে তার অ্যালায়েড যে জিনিসগুলো লাগতে পারে সেগুলো আমরা বলেছি। আচ্ছা, এবারে তোমাকে আমি একটু হোমওয়ার্ক দিচ্ছি। তোমাদের যে কনভেনশনাল টেক্সট বইয়ে যেমন থাকে না যে mv²/r = z²/4πε0r, আর হচ্ছে ε0 r², আর হচ্ছে তোমার অ্যাঙ্গুলার মোমেন্টামটা n(h/2π) with n = 1 to 3 ... যে টেক্সট বুক অ্যাপ্রোচ আর কি। এই দুটোকে ধরে নিয়ে তুমি একদম ফেঁদে যেমন করে বোর্ড থিওরি থেকে এনার্জি এক্সপ্রেশন, রেডিয়াসের এক্সপ্রেশন, ভেলোসিটি এক্সপ্রেশন বের করতে হয়, তুমি একবার বের করবে। ঠিক আছে? এটা তোমাকে একটা কাজ দিলাম আর কি। মানে তোমাদের কনভেনশনালি তোমরা যেরকম ভাবে করো সেই রকম ভাবে করতে বলছি। আর আমি তো একটা আনকনভেনশনাল ব্যাপারটাকে করলাম যেটা আমার লজিক্যাল মনে হয়েছে। আমাদের বইও আমি বেসিক্যালি এই অ্যাপ্রোচটাকেই জাস্ট এমফাসিস দেওয়ার চেষ্টা করেছি। একটু বইটা আমাদের বেরিয়ে যাবে, ফিজিক্যালটা হয়তো এই আজকালের মধ্যে বেরিয়ে যাবে, ইনঅর্গানিকের বইটা হচ্ছে তোমার সামনের সপ্তাহের মধ্যেই বেরিয়ে যাবে। সব দেওয়াটা হয়ে গেছে, ওটা ছাপা চলছে আর কি। এটা সেখানে দেখবে আমরা এই অ্যাপ্রোচটা জাস্ট ফলো করেছি। আচ্ছা, আর এসআই থেকে সিজিএস, সিজিএস থেকে এসআই কে যে যাওয়াটা, সেই যাওয়াটা আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি। এবারে এনার্জি, রেডিয়াস এবং ভেলোসিটির যে এক্সপ্রেশন গুলো সেইগুলো সবটা আমি এসআই কে বের করেছি। তোমাকে যে কাজটাকে দিচ্ছি যে ফাইন্ড দ্য এক্সপ্রেশনস অফ এনার্জি, ভেলোসিটি অ্যান্ড রেডিয়াস, এইগুলো ইন দ্য সিজিএস ইউনিট সিস্টেম, ইন দ্য সিজিএস ইউনিট সিস্টেম। দেখো ব্যাপারটা কিছুই না। তোমাদের মনে আছে যে তুমি এসআই থেকে সিজিএস এ যেতে গেলে এই বললাম না z²/4πε0 থেকে z² দিয়ে চলে যেতে হবে, বা অর তুমি বলতে পারো যে e/√4πε0 সেটাকে তোমাকে রিপ্লেস করে দিতে হবে ইতে আর, হ্যাঁ, জেডটা তুমি ভাবলে কি না ভাবলে আলাদা কথা। তাহলে এই এক্সপ্রেশন গুলো তুমি বের করো। তোমাকে প্রথম থেকে সিজিএস অঙ্কটাকে কষতে হবে না। এসআই কে সব এক্সপ্রেশন বলে দেওয়া আছে, এনার্জি, রেডিয়াস, ভেলোসিটি তোমার বলে দেওয়া আছে। যেখানে তুমি ই পাবে বা
স্কোয়ার বাই 4πε0 পাবে, সেটাকে তুমি স্কোয়ার দিয়ে রিপ্লেস করে দেবে। রিপ্লেস করে দিলে তোমার সিজিএসই ইউনিটগুলো বেরিয়ে যাবে। এইটা একটুখানি করবে, যদি কখনো নিউমেরিক্যাল প্রবলেম সিজিএস এ দেওয়া থাকে, তা সিজিএস এর ফর্মুলা ব্যবহার করে এটাকে যেন করতে পারো। আর সেটা একটুখানি দেখে নাও। এই হচ্ছে মূলত বোর্ড থিওরি। আচ্ছা, আমি প্রত্যেকদিন যেটা করব, যে আগের ক্লাস যেটা পড়িয়েছিলাম তার মতো করে কয়েকটা করে এমসিকিউ আমি দিয়ে দেবো। আগের দিন যেটা পড়িয়েছিলাম তার উপরে বেস করে তোমার 10টা এমসিকিউ দেওয়া আছে, এটাও তোমার হোমওয়ার্কের মধ্যে পড়ছে। এই হোমওয়ার্কটা তুমি করবে, ঠিক আছে? তাহলে আজকে আমরা এই পর্যন্তই পড়লাম। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা বোর্ড থিওরির মধ্যে আরেকদিন থাকবো। মোর অ্যাবাউট বোর্ড থিওরি। হ্যাঁ, এবারে এই বোর্ড থিওরিতে যেটা ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, আমি নিউমেরিক্যাল প্রবলেম তো করবো আর কি, মানে প্রচুর নিউমেরিক্যাল প্রবলেম ইত্যাদি ডিসকাশন করবো, মোর অ্যাবাউট বোর্ড থিওরি সেখানে বলছে আর কি, সেটা করবো। এবং তার সঙ্গে সঙ্গে এই ফাইনাইট সাইড এফেক্ট বলে একটা ব্যাপার আছে। মানে তুমি যে পিকচারটাকে দেখছো তাতে নিউক্লিয়াসটা ফিক্স, ইলেকট্রন চারিদিকে ঘুরছে। সেটা তখনই সত্যি যখন তুমি ধরে নেবে যে ইলেকট্রনের রেসপেক্টে নিউক্লিয়াসটার মাসটা ইনফিনিটি, কিন্তু বাস্তবে তো তার নয়। ইলেকট্রনের রেসপেক্টে নিউক্লিয়াসের মাসটা অনেক বেশি, কিন্তু সেটা কোনোভাবেই ইনফিনিটি না। তাহলে সেই ফাইনাইট মাসটাকে তুমি ধরো, সেই ফাইনাইট মাসটাকে ধরলে তাহলে তোমার কি কি পাল্টাচ্ছে আর সেই জিনিসটাকে দেখা। এবং সেইখান থেকে তুমি যেটা পাবে যে ডিসকভারি অফ হেভি হাইড্রোজেন ডয়টোরিয়াম, যেটা কেমন করে ডিসকভার হলো আর কি, সেটাকে দেখা। ফাইনাইট সাইড এফেক্ট, ডিসকভারি অফ হেভি নিউক্লিয়ার, এইটাকে দেখা। আর তোমার বেশ কিছু নিউমেরিক্যাল প্রবলেমস, সেগুলোকে করা। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যান্সার করা, মানে করে আমার নেক্সট দিনে বোর্ড থিওরি পার্টটাকে শেষ করবো। তারপরের কাছে সমাপ্তি তৈরি হবে। এই হচ্ছে আজকে যে জিনিসটা আমাদের অ্যাকচুয়ালি বলার কথা ছিল। দেখো, যা বলেছি তাতে যদি কারো কিছু অসুবিধা থাকে তো বলে না, মানে কোনো রকমের সমস্যা যদি থাকে তো বলো। ঠিক আছে তো, নাকি কোনো অসুবিধা নাই তো? Yes, sir. Yes, sir.